রহমানির রাহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান ফারজানা বেগম, বিশেষ অতিথি তানজিরা নূর, হিপনোথেরাপিস্ট, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমি রেজওয়ানা শারমিন, সচিব কাউন্সেলিং। সুধীবৃন্দ, আমাদের আজকের অতিথি তানজিরা নূর একজন বিশিষ্ট ইন্টিগ্রেটিভ সাইকোথেরাপিস্ট এবং সেই সাথে একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। আসলে হিপনোথেরাপি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি। একে সম্মোহন চিকিৎসা বা সম্মোহন থেরাপি বলা যেতে পারে, যেখানে সম্মোহন বা হিপনোসিস ব্যবহার করে মানসিক সমস্যা, মানসিক চাপ, উদ্বেগ এবং অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যা নিরাময়ের চেষ্টা করা হয়। যেমন ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে, বিভিন্ন রকম বদ অভ্যাস ত্যাগ করতে সহায়ক, ঘুমের উন্নতি ঘটায়, মন ও শরীরের মধ্যে সংযোগ স্থাপন এবং সর্বোপরি মানুষের অবচেতন মনে থাকা সীমাবদ্ধ বিশ্বাসকে পরিবর্তন করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ইদানিং আমাদের মাঝে হেলদি ডায়েট, অর্গানিক ফুড এই শব্দগুলো যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসাবে হিপনোথেরাপি এখন একটা নতুন মাত্রা যোগ করেছে। আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি হুমকি হতে পারে এমন বিষয়গুলো সম্পর্কে আমাদের আরও বেশি বেশি জানা ও বোঝা দরকার। আর এই বিষয় নিয়ে মূল্যবান কিছু কথা ও পরামর্শ শুনব আমাদের আজকের বিশেষ অতিথি হিপনোথেরাপিস্ট তানজিরা নূরের নিকট হতে। আমি এখন তানজিরা নূরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি মিসেস ফারজানা বেগম এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম আর শুভ সকাল। আমরা আজকে একটু কথা বলবো যে আমরা প্রত্যেক দিনকার জীবনে কিভাবে আমাদের মনের যত্ন নিতে পারি। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব। আমি আশা করব যে সবাই আপনারা আমার কথার উত্তর দেবেন। মুখ দিয়ে যদি কথা বলতে ইচ্ছা নাও করে, একটু হাসি মুখেও কিন্তু আমাকে উত্তর দিতে পারেন। হ্যাঁ, আমরা আজকে সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, সবাই আমরা ভালো আছি, তাই না? তো এই যে ভালো আছি, এটা আমরা কিভাবে বলতে পারলাম? আমাদের মন আমাদেরকে বলে দিল যে আমরা ভালো আছি। হয়তো অনেকের তারপরেও শারীরিক অনেক অসুবিধা আছে, কারো হয়তো পেটে ব্যথা হচ্ছে, কারো পায়ে ব্যথা হচ্ছে, কারো বাসায় অনেক কাজ ফেলে এখানে এসছেন, মনে অস্থিরতা লাগছে, কিন্তু তারপরেও আপনার মন বলছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, তাই না? তার মানে কি, এটা আমাদের মনটা আমাদের বলে দিচ্ছে যে আমরা সুস্থ আছি, ভালো আছি, বা গতকাল যেমন ছিলাম তার থেকে আজকে আমি আরও অনেকটা ভালো আছি, তাই কি? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে পড়ালেখা করেছেন কিংবা এ ব্যাপারে কোনো ধারণা কি আপনাদের আছে, তাহলে আমাকে একটু আপনারা হাত তুলে বলবেন যে কারো একটু একটু করেও ধারণা আছে, বা ইউটিউবে ভিডিও দেখেছেন কখনো যে আমাদের শরীরের অসুখের সাথে সাথে মনের অসুখ হতে পারে। এ ব্যাপারে ধারণা আছে কি? একেবারেই নেই, কারোরই নেই। আচ্ছা, যাই হোক, ভাবিদের তো অবশ্যই ধারণা আছে, তাই না? আমাদের মন আর শরীর কোনোটাই কিন্তু আসলে আলাদা না। আর আরেকটা কথা জিজ্ঞাসা করি, আমি শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি, তারপর আমরা আমাদের প্রেজেন্টেশনে যাব। আমরা যে বলি যে মন খারাপ, আপনারা টিকটক ভিডিও দেখেন না? কয়জন দেখেন? হাত তোলেন তো, নির্ভয়ে হাত তোলেন। আজকে আমরা মন খুলে কথা বলবো। হ্যাঁ, রিলস দেখি না, অনেক সুন্দর সুন্দর রিলস আসে, কেউ কেউ লাইভে আসে, শাড়ি বিক্রি করে, চুড়ি বিক্রি করে, ওগুলোও দেখি। ভাল লাগে না? অনেক ভাল লাগে। অনেক সময় পার হয়ে চলে যায়, কাজ ভুলে যাই, ডেকচিতে ভাত পুড়ে যায়, কিন্তু আমরা রিলস দেখতেই থাকি, ভাল লাগে। তো এরকম এখন কিন্তু ইন্টারনেটে সব তথ্য পাওয়া যায়। জ্বর হলে কি ওষুধ খেতে হবে,
আপনি ইন্টারনেটে সার্চ করবেন, প্যারাসিটামল নাম চলে আসবে, তাই না? বা এরকম অনেক, মানে আজকে আমার এরকম অস্থিরতা হচ্ছে, কি করতে পারি আমি? আপনি যদি এটাও সার্চ দেন ইন্টারনেটে, গুগলে ঢুকে দেখবেন যে চলে আসবে যে লম্বা লম্বা দাম নাও, এই করো সেই করো, করলেই তোমার ভালো লাগবে। সব তথ্য কিন্তু এখন অ্যাভেইলেবল। এটার জন্য আসলে আমার মতন মানুষের আসলে দরকারই নেই, সব গুগলে আছে। তাই কি? কিছুটা দরকার আছে, কারণ একটা জিনিস সবার জন্য কিন্তু এক না। তো আমরা যে বলি মন খারাপ, আমাকে একটু বলেন তো মনটা কোথায়? মনটা কোথায়? মাথায়? কার কার মনে হয় মন মাথাতে? হাত তোলেন। যার যার মনে হয় মন মাথায়, সে হাত তোলেন। আচ্ছা, আমি খুব অল্প হাত দেখছি, 5-6 জন বলছে যে মনটা মাথায়। আচ্ছা, আর কার কার মনে হয় মনটা হার্টে? তাও মাত্র 3-4 জন। বাকিদের মন কোথায়? না, মনটা তো আমাদের সঙ্গেই আছে না? সেন্সটা, এই যে আমরা এখানে আসলাম, চেয়ারে বসলাম, একটা অনুষ্ঠান দেখছি, সামনে একজন কথা বলে যাচ্ছে, তাকে শুনছি। হ্যাঁ, তো মনটা কিন্তু আমাদের সঙ্গেই আছে। কেউ বলে মন এখানে, কেউ বলে মন এখানে। আসলে মাঝামাঝি কোথাও চিন্তা করেন, এদিক থেকে নিচে নামেন, এই পাশ থেকে এখানে আসেন, এখানে মনটা, এই বোধটা, তাই না? এটার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমাকে মানসিক সুস্থতা দিয়েছো, যে আমি আমার মনটা যে আমার মধ্যে আছে এটা যে আমি ফিল করতে পারছি। কারণ যখনই মানুষ ওই বোধটা মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে চলে যেতে থাকে, তখনই কিন্তু সে মানসিকভাবে একটু করে অসুস্থ বোধ করে বা একটু ভারসাম্য হারায়, তখন কিন্তু মানুষের মন খারাপ লাগে। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সহজ ভাষায় কথা বলবার। মাঝে মাঝে কিছু কিছু শব্দ আমি ইংরেজি ব্যবহার করব, কিন্তু আমি সাথে সাথে সেটাকে বাংলা করে দিব। বাংলাতেও কিন্তু আরও অনেক বেশি বেশি কঠিন কঠিন শব্দ, তাই না? ভারসাম্য মানে কি? একটা কোনো কিছুকে ব্যালেন্সে থাকা। ব্যালেন্স কি? ঠিক থাকা, যেটা থাকলে আমরা সুস্থ বোধ করব, সেই রকম একটা অবস্থানে থাকাটাই হচ্ছে ভারসাম্য থাকা বা ব্যালেন্সে থাকা। তো আমরা বলছি যে মানসিক স্বাস্থ্যতে প্রত্যেক দিনের মনের যত্ন আমরা কিভাবে নিব। প্রথম যত্ন, নিজেকে ভালোবাসতে হবে। আমাকে ভাল লাগে না, এটা খুব ভয়ঙ্কর একটা অসুখ। এরকম কারো লাগলেও বলার দরকার নাই, এখানে গোপন থাক কথাটা। কিন্তু আজকের পরে আমাদের সবার আমার নিজেকে ভালো লাগবে। কেন? আমরা জানবো যে কিভাবে আমরা নিজেকে ভালো রাখতে পারি। তো আপনারা যেহেতু সবাই বলেছেন যে সবাই ইউটিউব দেখেন, সবাই রিলস দেখেন, টিকটক দেখতে পছন্দ করেন, সিনেমা দেখেন, চলচ্চিত্র দেখেন, দেশি বিদেশি সব রকম দেখেন না? কেবল টিভিতে তো এখন অনেক দেশের সিনেমা আসে। তো আমি আমার পরিচয়টা তো আপনারা জেনেছেন অলরেডি, যে আমি এই ধরনের কথাবার্তা বলি আর কি, ঘুরে বেড়াই আর এরকম কথা বলি। তো এই যে দেখেন একটা ছবি, এটা একটা সিনেমার ছবি। এখানে কেউ কি সিনেমাটা দেখেছেন? একজন দেখেছেন, বাকিরা কি দেখেছেন? আচ্ছা, সিনেমার গল্পটা এরকম, শুরুতে দেখেন একটা মেয়ে, সিনেমার যে নায়িকাটাকে চেনেন? আলিয়া ভাট। আলিয়া ভাট কী করছে? সে শুয়ে আছে, শুয়ে চিন্তা করছে, খুব গভীর চিন্তা, দুশ্চিন্তা ওর মনের মধ্যে। তারপর সে ঠিক করলো তার মনের মধ্যে যে চিন্তাগুলো তাকে খুব বিরক্ত করছে, সেটার জন্য সে একজন কারো কাছে যাবে পরামর্শের জন্য। তখন সে পরামর্শের জন্য কার কাছে গেল দেখেন? যার কাছে গেল তাকে তো নিশ্চয়ই সবাই চেনেন। আমার তো মনে হয় না কোনো ভাবিরা এখানে চিনবেন না। উনি কে বলেন? শাহরুখ খান। হ্যাঁ, এই সিনেমাটার কথা আমি এই জন্যই বলছি যে
এই ধরনের সিনেমা খুব কম আসে যেখানে এই ব্যাপারটা খুব সহজে বোঝা যায়, বাট এই সিনেমাটিতে এই বিষয়টি নিয়েই, মনের যত্ন ব্যাপারটি নিয়েই কিন্তু সিনেমাটা। আপনারা কখনো সুযোগ হলে দেখে নেবেন। তো এই মেয়েটা কি করলো, এই ভদ্রলোকের কাছে সাহায্যের জন্য আসলো। তখন এই ভদ্রলোক তাকে অনেকটা সময় দিলেন এবং মেয়েটার সমস্ত সমস্যার কথা শুনলেন, শুনে তাকে পরামর্শ দিলেন। ধীরে ধীরে এই সিনেমাটিতে এই শাহরুখ খানের চরিত্রের নাম থাকে ডক্টর জাহাঙ্গীর। আমাদের দেশেও একজন ডক্টর জাহাঙ্গীর আছে, তাই না? ভিডিও দেখেন তার? আচ্ছা, এটা এই সিনেমার মধ্যে এর নাম থাকে ডক্টর জাহাঙ্গীর। ডক্টর জাহাঙ্গীরের কাছে আসার পর ধীরে ধীরে সে সুস্থ হয়, তার সমস্ত সমস্যার কথা সে শেয়ার করে। সে শেয়ার করার মানে তো বোঝেন, তার সমস্যার কথা সে খুলে বলে এবং তার উত্তরে ডক্টর জাহাঙ্গীর তাকে কিছু পরামর্শ দেয়। পরামর্শ পাওয়ার পর সে নিজেকে আবার আগের মতো আনন্দে সে চলতে পারে। যে দেখেন দুজন পাশাপাশি সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো এটা দেখে আমরা বুঝলাম যে এই সিনেমার মুখ্য বিষয়টি হচ্ছে মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, কোনো অস্থিরতা থাকে, ভালো না লাগা থাকে, আপনাদেরকে সেটা কারো না কারো কাছে খুলে বলতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এই খুলে বলতে পারলেই কিন্তু আপনি প্রায় 50% সুস্থ হয়ে যাবেন। এখন আপনি ভাববেন যে আমার কি অসুস্থতা? আপনার রাগ ওঠে, শুধু সব কিছুতে রাগ ওঠে। হাজব্যান্ডকে দেখলে সবচেয়ে বেশি রাগ ওঠে। হ্যাঁ, তারপর শ্বশুরবাড়ির লোক আসছে, এই কথাটা শুনলেও রাগ ওঠে, ভাল লাগে না। বাচ্চা খেতে চাচ্ছে, খাবার রান্না করতে ইচ্ছা করছে না, ভাল লাগে না। কিছু করতে ইচ্ছা করে না, কোথাও যেতে ইচ্ছা করে না, কাপড় বদলাতে ইচ্ছা করে না, ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না। এরকম সিচুয়েশনে পড়লে আমাদেরকে অবশ্যই এরকম একজন ডক্টর জাহাঙ্গীরকে খুঁজে নিতে হবে। ছেলে মানুষ না হলেই ভালো, খালি খালি ঝামেলার কি দরকার? তাও আবার যদি হয় শাহরুখ খান, তাহলে তো বিপদ, তাই না? আচ্ছা, আমরা এবার একটা ইয়েতে আসি যে আমরা কিন্তু ইদানিং আপনারা শোনেন এই কথাটা যে কাউকে জিজ্ঞেস করলে কেমন আছো, আর বলো না ভাই অনেক প্যারায় আছি। শুনছেন প্যারা শব্দটা? কে কে শুনছেন হাত তোলেন তো। সবার প্যারা, আল্লাহ অনেক অনেক প্যারা। হ্যাঁ, আমরা মানে যে কোনো সমস্যাকে এখনকার সময়ে আমরা সবাই এই ভাষাটা ব্যবহার করি, প্যারায় আছি। কিন্তু আমি জানেন এই প্যারা শব্দটার মানে আগে বুঝতাম না। আমি ভাবতাম কি, আমি যখন স্কুলে পড়তাম বাংলা ভাষায় আমাকে বলা হতো রচনা লিখো। হ্যাঁ, তো রচনায় অনেকগুলো ছোট ছোট প্যারাগ্রাফ থাকতো। হ্যাঁ, তো টিচাররা বলতো যে এই এক প্যারার পরে এই প্যারা লেখো, ওই প্যারা লেখো। হ্যাঁ, তো আমি ভাবতাম যে প্যারা মানে তো ওই প্যারা। এরপর আরেকটা ব্যাপার আছে, আমি ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন সেনানিবাসে ঘুরে ঘুরে। আমার বাবা আপনাদের স্বামীদের মতোই একজন, উনি সেনা কর্মকর্তা ছিলেন। তো ওই পাবলিক স্কুলগুলোতে পড়তাম। কুমিল্লা সেনানিবাসে আমি ছিলাম, রসমালাই খেতাম, আর খেতাম হচ্ছে প্যারা সন্দেশ। হ্যাঁ, তো আমি ভাবতাম ওই প্যারা মানে কি তাহলে ওই প্যারা নাকি স্কুলের প্যারা, ওই রচনার প্যারা। কিন্তু পরে আমি আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম, এই তোরা যে ইউনিভার্সিটিতে যাস, তো তোদেরকে এই যে বলে প্যারায় আছি প্যারায় আছি, প্যারা জিনিসটা কি? এটা একটা প্যারা, একটা পেন। হ্যাঁ, মানে পেন কি? বলে যে ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না, রাগ আসে, একে মেরে ফেলতে ইচ্ছা করে, ওকে কিল দিতে ঘুরিয়ে দিতে ইচ্ছা করে। হ্যাঁ, সব খুব বিরক্তি লাগে, সব কিছুতে খুব বিরক্তি। বা নিজের ইচ্ছা মতো একটা কাজ হচ্ছে না, তার থেকে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বা কালকে কিছু একটা করতে হবে, এটার জন্য আমি আজকে ঘুমাতে পারছি না, আমার অনেক প্যারা লাগছে সব কিছু। হ্যাঁ, তো প্যারা জিনিসটা আসলে কি? প্যারা জিনিসটা আমি এখানে 3টা সিমটমের কথা লিখেছি। সিমটম মানে হচ্ছে লক্ষণ। হ্যাঁ, এখানে আপনি দেখেন আমি একটু ইংরেজিতে লিখেছি বোঝার সুবিধার্থে, কারণ আপনারা কিন্তু যখন ইউটিউবে বা কোথাও সার্চ দিবেন তখন তো আপনাকে ইংরেজির কথাটাই লিখতে হবে, সেজন্য আমি এই শব্দটাই ব্যবহার করেছি। 3টা দেখেন, মহিলাটা প্যারায় আছে, যে মহিলাটাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তার মাথা থেকে 3টা কথা বের হয়ে আসছে। স্ট্রেস, তার স্ট্রেস আছে, স্ট্রেস কথাটা শুনেছেন শব্দটা আগে?
হ্যাঁ, অনেক স্ট্রেস, কাজে অনেক স্ট্রেস, ভাল লাগে না এরকম। আর একটা হচ্ছে এংজাইটি। হ্যাঁ, এংজাইটি মানে হচ্ছে উৎকণ্ঠা, মানে আমি একটু পরে এগুলো ডিটেইলে বলবো। আরেকটা হচ্ছে ডিপ্রেশন। শুনেছেন কাউকে বলতে যে আমি অনেক ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে ভুগতেছি? এটা কিন্তু একটা স্টাইল। আর বলিস না আমি অনেক ডিপ্রেশনে ভুগতেছি। হ্যাঁ, তো আমরা এই এই জিনিসগুলো আসলে কি, এটা একটু একটু ছোট্ট 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 করে আমরা একটু জানবো, ঠিক আছে? তো এই যে বললাম স্ট্রেস, স্ট্রেস জিনিসটা কি, কি কঠিন 3 লাইন কথা লেখা আছে ইংরেজি। আমি কখনো খুশি হই, কখনো রাগ হই, কখনো খুব মন খারাপ হয় আমার। এই যে আমার পরিবর্তনগুলো আসতে থাকে, কিসের জন্য আসে? স্ট্রেস থেকে আসে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এখন স্ট্রেস কি সবসময় খারাপ? ছবিতে দেখেন একটা মেয়ে স্ট্রেসে ভুগছে। হ্যাঁ, আপনি ডান দিকের ছবিটা আগে দেখেন। স্ট্রেস কিন্তু ভালোও হয়, জানেন? খুব অদ্ভুত ব্যাপার, স্ট্রেস থাকা সবসময় খারাপ না, স্ট্রেস ভালোও হয়। ডান দিকের ছবিটা দেখেন, সূর্য উঠেছে, মেঘ মানে সরে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠলো, মেয়েটার খুব ভালো লাগছে। হ্যাঁ, সে খুব খুব মনটা খুব ভালো। এই ওরও কিন্তু স্ট্রেস আছে, ওর আছে গুড স্ট্রেস, ভালো স্ট্রেস। আর বাঁ দিকের ছবিটা দেখেন, বিদ্যুৎ চমকাচ্ছে, মেয়েটার মাথা ধরেছে, ভাল লাগছে না, ওরও স্ট্রেস আছে। ওটা হচ্ছে ব্যাড স্ট্রেস, খারাপ দুষ্ট স্ট্রেস। একটা গুড স্ট্রেস আর একটা ব্যাড স্ট্রেস। এখন ওটা কি? আপনি একটা ভালো কাজ করতে যাবেন, ধরেন আগামীকাল আপনার মার বাড়ি থেকে আপনার ভাই বেড়াতে আসবে, আপনার জন্য অনেক কিছু কিনেছে, অনেক কিছু নিয়ে আসবে, আপনার খুব ভাল লাগছে। ইস, কালকে আমার ভাই আসবে, কালকে আমার ভাই আসবে, কালকে আমার ভাই আসবে, ভাইকে আমি এইটা খাওয়াবো, ওইটা খাওয়াবো, এই করবো সেই করবো। এই যে আপনি আস্তে আস্তে কিন্তু অস্থির হয়ে যাচ্ছেন, অস্থির হচ্ছেন না? এই অস্থিরতাটা তো ভালো অস্থিরতা, উত্তেজনা। হ্যাঁ, আমি যেমন কালকে রাত্রে আমার গুড স্ট্রেস হচ্ছিল, আজকে সকালে আপনাদের সাথে আমি পরিচিত হব, কি ভাল লাগবে আমার। আমি যাব নৌ পরিবার কল্যাণ সমিতির এখানে আসব, আপনাদের সবার সাথে আমার পরিচয় হবে, কখন রাত শেষ হবে, কখন সকাল হবে, আমি কখন রেডি হব, কখন আসব, অস্থির 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 অস্থির, গুড স্ট্রেস। এই স্ট্রেসটা আমাকে কিন্তু শক্তি দিচ্ছে। হ্যাঁ, আমাকে ক্ষমতা দিচ্ছে যে আমি তৈরি হব, আমি যাব, আমি এই কাজটা করব। কিন্তু আমি অস্থিরও হচ্ছি, পায়চারি করছি, আসার আগে শাড়িটা পরতে হবে, নিচে নামতে হবে, একটা কোনো যানবাহনে আমাকে উঠতে হবে, এখানে এসে পৌঁছাতে হবে। এই স্ট্রেসটা আমাকে চলমান রাখছে। আমি বোঝাতে পারছি, ক্লিয়ার কি না বলেন? কেউ বুঝতে না পারলে প্লিজ হাত তুলবেন, তাহলে আমার কথা বলার কোনো মানে নাই। হ্যাঁ, হাত তুলবেন, আমি আমি এক্সপ্লেন করব। আচ্ছা, এবার আসেন ব্যাড স্ট্রেস কি। ব্যাড স্ট্রেস হচ্ছে যে এই যে যেটা আমাদেরকে ক্ষতি করে। গুড স্ট্রেস তো সবসময় গুড, ব্যাড আবার ব্যাড, খুব সহজ কথা। এই যে দেখেন, গুড স্ট্রেস আর ব্যাড স্ট্রেসের পার্থক্যের কথা এখানে আমি নোট নিয়ে রেখেছি আর কি, এটা পুরো আপনাদের পড়বারও দরকার নাই। যেটা আমি বললাম, ব্যাড স্ট্রেসটা হয় যখন আমরা হঠাৎ করে ভয় পাই। হ্যাঁ, হঠাৎ একটা অন্ধকার জায়গায় চলে গেলাম, কি একটা পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবেশটা আমার জন্য ঠিক না, আমার ভালো লাগছে না, আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু এখানে হচ্ছে যেটা আমার পছন্দ হচ্ছে না, বা আমি মনে মনে যেটা চাচ্ছি ওইভাবে ওইটা কাজ হচ্ছে না। তখন আমার কিন্তু আস্তে আস্তে বুক ধড়ফড়, একটা টেনশন, নিঃশ্বাসটা ঘন ঘন নিতে থাকবো, আমার একটু চিকন ঘাম বের হবে, ভাল লাগবে না, মনে হবে একটু বাথরুমে যাই, না কি করব, হাত মুখ ধুবো না কি পা ধুবো না কি করব, কিন্তু আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। হ্যাঁ, ওইটা হচ্ছে যে ব্যাড স্ট্রেস। কেন? ওইটাও দেখেন, আপনি আনন্দ থাকলেও কিন্তু আপনার সেম সিমটমগুলো হয়। আপনার নিঃশ্বাস খুব তাড়াতাড়ি নেন, অস্থির থাকেন, মানে বিচলিত হন যে হ্যাঁ বারবার, ওই যে আপনার ভাই আসবে বললাম না বাবার বাড়ি থেকে, খাওয়া দাওয়া নিয়ে, জিনিসপত্র নিয়ে, আপনি বারবার যাচ্ছেন জানালায়, ভাই আসলো কি না, আসলো কি না, আসলো কি না। ইটস এ গুড স্ট্রেস। কিন্তু ভাইয়ের সাথে কি ভাইয়ের বউ আসবে যার সাথে আপনার সম্পর্ক ভালো না? হতে পারে না এরকম, আপনার ভাল লাগে না তাকে,
এই যে সে আসবে এটা ভেবে যে আবার আপনার এক ধরনের অস্থিরতা হচ্ছে, আপনাকে একটা নেগেটিভলি আপনাকে অস্থির করে তুলছে, ওটা হচ্ছে ব্যাড স্ট্রেস। বুঝলেন? তাহলে স্ট্রেস হচ্ছে দুই রকম, একটা ভালো স্ট্রেস, একটা খারাপ স্ট্রেস। এরপর আসেন আমরা নেক্সটটাতে যাই। কি কি কারণে স্ট্রেস হতে পারে, কি কি পরিস্থিতিতে? হ্যাঁ, স্ট্রেসটা কিন্তু আমাদের সবার আছে এখানে। আমি একদম চোখ বন্ধ করে বলতে পারবো যেখানে আমরা যে কয়জন এই রুমের মধ্যে আছি সবার স্ট্রেস আছে। স্ট্রেস থাকাই আমাদের লক্ষণ, এটাই চিহ্ন যে আমরা সবাই জীবিত। স্ট্রেসটা আমাদের সঙ্গে সবসময় থাকে, গুড স্ট্রেস থাকে, ব্যাড স্ট্রেস থাকে, গুড স্ট্রেস, ব্যাড স্ট্রেস। খারাপ টাইম, খারাপ স্ট্রেস, ভালো টাইম কাটছে, ভালো স্ট্রেস। স্ট্রেস এই জন্য আমাদের চালিকা শক্তি, আমাদেরকে শক্তি দেয় চলাফেরা করার জন্য। আমরা যে জীবন্ত, আমরা যে মানে ভালো আছি, বেঁচে আছি, চলছি, এটার জন্য স্ট্রেসের দরকার। তো দেখেন এখানে কতগুলো কারণের কথা বলা হয়েছে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এই যে এই মুহূর্তের এই যে পরিবেশটা, এখান থেকে এক ধরনের স্ট্রেস তৈরি হচ্ছে এই পরিবেশ থেকে। বলেন গুড স্ট্রেস না ব্যাড স্ট্রেস? থ্যাংক ইউ। এটা আমার শুনতে খুব ভালো লাগলো যে আমি অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য আপনাদেরকে গুড স্ট্রেস দিতে পারলাম। এরপর আসেন যে সোশ্যাল বা রিলেশনাল, মানে যেটা আমাদের সামাজিক কারণে, পাশের বাসার ভাবি কি ভাবলো, ওই বাসার ভাবি কি করলো, এগুলা থেকে আমাদের স্ট্রেস হয়, হয় না? আচ্ছা, রিলেশনাল, আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, আমার সন্তানদের সঙ্গে আমার সম্পর্কটা সুন্দর স্বাভাবিক নাকি একটু ঝামেলাপূর্ণ, আমার ছেলে আমার কথা শুনে না, পড়তে বসে না, হ্যাঁ, আমাকে অস্থিরতা দিচ্ছে, অশান্ত করছে। তো এই রিলেশন থেকেও, পরিবারের যে সম্পর্কগুলো সেগুলো থেকেও কিন্তু স্ট্রেস তৈরি হয়। ফিনান্সিয়াল মানে অর্থনৈতিক, আল্লাহর দুনিয়ায় সবার ফিনান্সিয়াল স্ট্রেস আছে। যার যত টাকা তার তত স্ট্রেস, যার কম টাকা তার একেবারেই স্ট্রেস নাই, ভিক্ষা চাইলেই সহজ, টাকা চাবে, পাবে, খাবে, শেষ। হ্যাঁ, তো এই ফিনান্সিয়াল স্ট্রেসটা আমাদের সকলেরই আছে। কেন? আমরা চাই কি আমাদের পরিবারের সবাই খেয়ে পড়ে ভালো থাকুক, আমার বাচ্চারা ভালো শিক্ষা নিক, আমার বাবা মা ভালো চিকিৎসা পাক। ওটার জন্য আমাদের সবার কিন্তু পকেটে কিছু পয়সা থাকার দরকার। এই পয়সাটা আসবে কিভাবে? সৎ উপায়ে যে আমি পয়সাটা আমি উপার্জন করব, এটার জন্য এক ধরনের স্ট্রেস আমাদের মধ্যে তৈরি হয়। আমাদের থেকে একটু বেশি আমাদের স্বামীদের মধ্যে তৈরি হয়। আমরা যারা মেয়েরা কাজ করি তো আমরা বুঝি যে পয়সা কামানোটা আসলে কিন্তু খুব কঠিন, তাই না? আমাদের স্বামীরা কিন্তু সারাদিন যে কাজ করেন ওনারা, আমরা ঘরে সহায়তা করি ওনাদেরকে, কিন্তু ওনারা কিন্তু এই টাকাটা ওনাদেরকে উপার্জন করতে ওনাদেরকে অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়। এরপর আসেন অর্গানাইজেশনাল, মানে কোনো প্রাতিষ্ঠানিক কারণেও কিন্তু স্ট্রেস তৈরি হয়। আপনাদেরকে কি আজকে এখানে জোর করে আনা হয়েছে নাকি আপনারা স্বেচ্ছায় আনন্দে খুশিতে এসেছেন? আচ্ছা, এমন যদি হতো আপনাদেরকে চাপ দেয়া হতো, জোর করা হতো, হ্যাঁ, আপনারা স্বেচ্ছায় এসেছেন, খুবই ভালো কথা, খুব আনন্দের কথা। কারণ আপনাদেরকে কিন্তু এখানে ভালো কথা বলবার জন্যই আনা হয়েছে না, সাহায্য করবার জন্য। যে এই কথাটা আপনি হয়তো হঠাৎ করে গিয়ে কাউকে বলতে পারছেন না, সেটা আপনি এখানে ম্যাডামদেরকে বলতে পারেন, ম্যাডামদের সঙ্গে শেয়ার করতে পারেন, ওনারা যদি পারবেন আপনাদেরকে সাহায্য করবেন, তাই না? তো এই অর্গানাইজেশনের কারণেও অনেক সময় স্ট্রেস তৈরি হয়। বাট আমাদের জন্য যারা আমরা এই যে সেনা, নৌ, বিমান বাহিনীর যারা আমরা সদস্যদের পরিবাররা আমরা আছি, আমাদের জন্য সেই স্ট্রেসটা অনেকটাই কম। আচ্ছা, বলে রাখি, আমিও সেনা পরিবারের সদস্য, এটাও বলে রাখলাম, নাহলে আপনারা ভাববেন যে আমি কেন এবার এরকম করে বলছি। আমার স্বামীও সেনাবাহিনীতে ছিলেন। হ্যাঁ, আমি আপনাদের পুরো জীবনটা, এই জন্য আমারও কিন্তু ধারণা আছে। তো আমরা সবাই খুব, আল্লাহ তাআলা আমাদের উপর খুব রহমত করেছেন যে আমরা এই বাহিনীগুলোর আমরা পরিবার। আমাদের এই জন্য অর্গানাইজেশনাল যে স্ট্রেস, যেটা প্রাতিষ্ঠানিক কারণে তৈরি হয়, এটা আমাদের মধ্যে খানিকটা কম। কারণ আমাদের সব কিছু খুব সুসংগঠিত। এই যে এত সুন্দর একটা জায়গায় বসে আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন, আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার অন্য বোন, আপনার যারা দূর সম্পর্কের আত্মীয়, যাদের এই বাহিনীগুলোতে বিয়ে হয়নি, হ্যাঁ, যারা অন্যরকম জীবনযাপন করছেন, তারা কি এরকম পরিবেশ পান? তাহলে আমরা সেটার জন্য একটু একবার আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, তো এরপর দেখেন লাইফ ইভেন্টস। হ্যাঁ, লাইফ ইভেন্টস মানে আপনার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার সময় আপনার স্ট্রেস হতে পারে। আপনার ছেলের ম্যাট্রিক পরীক্ষা,
আপনার ছেলের বৃত্তি পরীক্ষা, আপনার মেয়ের বিয়ে দিতে হবে, হ্যাঁ, আপনার বাবা মা অসুস্থ, বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, হ্যাঁ, এরকম বিভিন্ন সময় হয় না আমাদের জীবনে, তো এসব ঘটনা ঘটতেই থাকে। এগুলো থেকে স্ট্রেস তৈরি হতে পারে। এছাড়া আছে আরও ফিজিওলজিক্যাল জিনিসটা হচ্ছে কি, যে শারীরিক সমস্যার জন্য স্ট্রেস তৈরি হয়। যেমন এখন ওই যে ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এসব অসুখ হয় না আমাদের, ওগুলো থেকেও কিন্তু তখন আমার মনটা খারাপ হয়। স্ট্রেস জিনিসটা কি মনে আছে তো? মনের অশান্তিকর একটা সিচুয়েশন, যেটা ভালো কারণেও হয়, খারাপ কারণেও হয়, সেটা। আচ্ছা, বেশি বুঝতে গেলে আবার অনেক সময় সব তালগোল পাকায়, এই জন্য আমি মাঝে মাঝে আবার পিছনের কথাও বলবো যাতে আপনাদের একটু মনে থাকে। এরপর আমি আরেকটা শব্দ বলেছিলাম, এংজাইটি জিনিসটা হচ্ছে উৎকণ্ঠা খুব কঠিন বাংলা শব্দ। এটাকে যদি আমি খুব সহজভাবে বলি, স্ট্রেস হচ্ছে বর্তমানের এই মুহূর্তের আমার অস্থিরতা। ভালো কিছু হবে সেটার জন্য অস্থিরতা, স্ট্রেস, খারাপ কিছু হবে সেটার কথা ভেবেও অস্থির হচ্ছি, কিন্তু বর্তমানে। আর এংজাইটি বা উৎকণ্ঠা জিনিসটা হচ্ছে কি, যেটা হতেও পারে, নাও হতে পারে, আজকে থেকে 5 বছর পর হবে অথবা হবে না, ওইটা ভেবে আমি আজকে টেনশন করছি। আজকে টেনশন করে আজকে আমার ঘাম হচ্ছে, আজকে আমি অস্থির হচ্ছি, অহেতুক। এমন তো নাও হইতে পারে। আল্লাহ যদি দেয় তাহলে হবে, আর আল্লাহ যদি না দেয় তাহলে হবে না। সহজ হিসাব না? তো ওই এংজাইটি তখনই ওটাকে বলা হয় যেটা আসলে এটার কোনো অস্তিত্বই নাই, এই জিনিসটার এখনও তৈরিই হয় নাই। আমি আগাম বেশি চিন্তা করতেছি। ওই যে হিন্দি সিরিয়াল দেখেন, ওই যে স্টার জলসা কি ওই যে ইন্ডিয়ান নাটকগুলা দেখায় না, কিছু মহিলা থাকে না, খালি কুটকাচাল করবে, প্যাচ লাগাবে ওর সাথে ওর অস্থির করবে সবাইকে। হ্যাঁ, বেশি চিন্তা, অতিরিক্ত চিন্তা, ওকে আমি এটা করব, করলে ওর এটা হবে, হইলে ওর এটা হবে, মানে অতিরিক্ত চিন্তা করতে জিনিসটাকে মানে একটা জিলাপির প্যাচের মতন বানায় ফেলানো। হ্যাঁ, এবং ওই ভবিষ্যতে হবে এরকম একটা কথা ভেবে আপনি টেনশনে এখনই অস্থির হয়ে যাবেন। মনে করেন আপনি আজকে থেকে 5 দিন পর কি বলবো, চট্টগ্রাম যাবেন। কিসে করে যাবেন? ওই সুবর্ণ ট্রেনে করে যাবেন, ঠিক আছে? ধারণা করেন যে 5 দিন পর, আজকে থেকে ঠিক 5 দিন পর সুবর্ণ ট্রেনে করে এয়ারপোর্ট স্টেশন থেকে আপনি চট্টগ্রাম যাবেন। সেটা 5 দিন পর যাবেন। এখন আপনি চিন্তা করছেন 5 দিন পর যে যাব, সকালবেলা আমার উঠা লাগবে, 5 দিন পর যে যাব ব্যাগ গুছাইতে হবে, 5 দিন পর যে যাব যদি ট্রেন আসে আর ট্রেন যতক্ষণ অল্প সময় থামবে আমি যদি উঠতে না পারি, হ্যাঁ, 5 দিন পর যে যাব ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয়, ওই দিন যদি হরতাল থাকে, স্টেশন যদি না চলে, এই যে চিন্তাগুলো আপনি খামাখা করতেছেন না, কোনো দরকার আছে এটা চিন্তা করার? যেদিন 5 দিন পর আসবে, যেদিন ওই দিন হবে, আপনি সেই দিন চিন্তা করেন, তখন ওইটা আপনার স্ট্রেস হবে, এংজাইটি হবে না। মানে আগাম যেই জায়গায় আপনি এখনও পৌঁছানি নাই, সেই জায়গা নিয়ে খামাখাই আপনি এখনকার মুহূর্তটাকে আপনি নষ্ট করতেছেন। হ্যাঁ, মানে এটা তো হইতেও পারে, নাও হইতে পারে। 5 দিন পর কী হবে আমরা জানি? 5 মিনিট পর কী হবে আমরা জানি? এখন যদি ভূমিকম্প হয় আপনারা ছুটে পালাই যাবেন, আমার তো এই সিঁড়ি থেকে নামতেই আমার অবস্থা শেষ। তো 5 মিনিট পর কী হবে আমি জানি না। সেইখানে 5 দিন পর কী হবে ওইটা নিয়ে কি আমার এখন বসে চিন্তা করার দরকার আছে? একেবারে দরকার নাই তা না, চিন্তা করতে হবে, ব্যাগ গুছাইতে হবে, টাকা পয়সা গুছাইতে হবে, 5 দিন পর যে আমি যাব, কি নিব না নিব ওগুলো করতে হবে, কিন্তু দুশ্চিন্তা করা যাবে না। তো এই যে আগাম দুশ্চিন্তা করা, এটাকে এই মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় এংজাইটি। আর তাৎক্ষণিক যে চিন্তাগুলো করে সেগুলো হচ্ছে স্ট্রেস। আপনারা যে কোনো চিকিৎসকের কাছে সাহায্য নিতে যাবেন,
দেখবেন ওই এংজাইটি আর স্ট্রেস শব্দটা আপনি বারবারই শুনবেন। তো আজকে আপনারা জেনে গেলেন কোনটা আসলে কি। এংজাইটিটা খামাখা, মানে কোনো দরকারই নেই। আচ্ছা, কি কি ধরনের এংজাইটি হয়? একটা হয় জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, যেটা বললাম, সাধারণ প্রতিদিনকার জীবনে আমরা যেসব কথা নিয়ে আগাম চিন্তা করি যে এটা হলে হবে, ওটা হলে এটা হবে, এরকম, এটা হলো জেনারেল। আরটা হয় সোশ্যাল ফোবিয়া থেকে হয়, মানে ফোবিয়া মানে হচ্ছে ভয়, অমূলক ভয়, কোনো যেটার কোনো কারণ নাই। সোশ্যাল ফোবিয়া মানে সামাজিক কারণে ভয়। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেই। ধরেন আমি আজকে যখন এখানে আসতেছি, আসার আগে কিন্তু আমার এংজাইটি হতে পারত, যদি আমি আমার কন্ট্রোলে না থাকতাম, আমার কিন্তু এংজাইটি হতে পারতো। কীরকম? সামাজিক ভয়, যে আমি যে ওখানে আজকে যাব কথা বলতে, ওনারা জানি কেমন হবে, ওনারা কি ভালো না খারাপ, ওনারা আমার কথা শুনবে নাকি শুনবে না, আমাকে কি ওনাদের ভাল লাগবে নাকি লাগবে না, ওনারা কি আমার উপর বিরক্ত হবে নাকি হবে না। হ্যাঁ, এই যে এইগুলো খুব নর্মাল চিন্তা না? আমি একটা বিয়েতে যাব, একটা অনুষ্ঠানে যাব, আমার অনেকগুলো লোকের সাথে দেখা হবে সমাজের। তো ওই এক ধরনের অনেকের মধ্যে, আমাদের মধ্যে হয়তো এটা নাই, কিন্তু আমাদেরই চেনা পরিচিত অনেকের মধ্যে কিন্তু এই সোশ্যাল ফোবিয়াটা কাজ করে। তারা ঘর থেকে বের হইতে চায় না, বেশি মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে চায় না, নিজের মতো থাকতে পছন্দ করে। আরেকটা আছে সেপারেশন ফোবিয়া। সেপারেশন জিনিসটা কীরকম? কারো থেকে দূরে চলে যাওয়া। এটাকে সবচেয়ে সহজ ভাষায় আমরা বুঝাইতে পারি এরকম: আমাদের বাবা মাদের আস্তে আস্তে বয়স বাড়ছে না, তাতে ওনাদের তো একসময় মৃত্যু হবে, আমাদেরও হবে, ওনাদেরও হবে, কিন্তু প্রকৃতির নর্মাল যে নিয়ম, স্বাভাবিক নিয়মে ওনারা কিন্তু আমাদের অনেকটা, আমরা ধরেই নিই বয়সের কারণে ওনারা আমাদের অনেকটুকু আগেই চলে যাবেন। এটা ভেবে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। সেপারেশন মানে তাদের থেকে যে আমরা দূরে সরে যাব, ওনারা যে পৃথিবীর বাইরে চলে যাবেন, ওনাদেরকে আমরা আর কোনোদিন দেখতে পারবো না। বা অনেকের আছে স্বামী, এই যে আপনাদের স্বামীরা দিনের পর দিন চলে যায় সমুদ্রে, তার আগে আপনাদের এক ধরনের অস্থিরতা হয় না, টেনশন হয় না যে ওনারা দূরে আছেন? হ্যাঁ, কেন? আপনি ওনার থেকে সেপারেটেড থাকছেন, আলাদা থাকছেন, সেটা থেকে কিন্তু আপনার মধ্যে এই ধরনের দুশ্চিন্তা তৈরি হতে পারে। আর আছে অ্যাগোরাফোবিয়া, যেটা একটা বললাম, যে কিছু মানুষ নিজের মতন বাসায় থাকতেই পছন্দ করেন, বেশি মানুষের ভিড়ে গেলে দম বন্ধ হয়ে আসে। ওই যে বাণিজ্য মেলা টেলায় গেলে ভাল লাগে না, অনেক লোকের ভিড় ভালো লাগে না। আচ্ছা, এরকম আপনাদের চেনা জানা কারো আছে? আচ্ছা, এরপরে আরও আছে প্যানিক অ্যাটাক। যখন এই স্ট্রেস, অ্যাংজাইটি এইসব যখন বেড়ে যায়, তখন অনেকের প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক নামটা শুনেছেন কখনো? ওটা হলে কি হয় জানেন? দম বন্ধ হয়ে আসতে থাকে, বেশি দুশ্চিন্তা করতে করতে এক পর্যায়ে গিয়ে আপনার নিঃশ্বাস ঘন হতে থাকবে, দম বন্ধ হয়ে আসতে থাকবে, আপনার ঘাম আসতে থাকবে, হাত পায়ের মাসেলগুলো মনে হবে কেমন আমার হাত পা কুকড়ে যাচ্ছে, রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, আমার কি ব্লাড প্রেশার বেড়ে গেল নাকি আমার ডায়াবেটিস হয়ে গেল না কি হলো, বুক ধপ 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 করছে, ঘামছি আমি হঠাৎ করে, এসি চলছে তারপরেও আমি ঘামছি, বা কোনো কথা শুনে আমার কান্না আসছে, এত কান্না কান্না একদম চোখ থেকে আমি পানি আটকাতেই পারছি না, কিন্তু আমার কোনো কন্ট্রোল নাই, আমার লজ্জা লাগছে যে আমি কেন কান্না করছি। এগুলো হচ্ছে প্যানিক অ্যাটাকের লক্ষণ, যে আমার মাথায় এত দ্রুত সব চিন্তাগুলো চলছে, আমি একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় চলে যাচ্ছি, যেতে যেতে চিন্তা করতে করতে অস্থির হতে হতে এক পর্যায়ে আমার একটা রিঅ্যাকশান দেখা দেয়, আমার শরীর খারাপ লাগতে শুরু করে। আচ্ছা, আরেকটা হচ্ছে লাস্ট যেটা আছে মেডিকেশন ইনডিউসড ডিসঅর্ডার। সেটা হচ্ছে কারো যদি কোনো আল্লাহ না করুক কঠিন অসুখ হয়, আপনারা যেমন যখন চিকিৎসা নিতে যান বা আপনাদের পরিবারের কেউ চিকিৎসা নিতে যায়, অনেক সময় কিছু ঔষধ থেকে সাইড এফেক্ট হিসাবে এরকম অ্যাংজাইটি হইতে পারে। হ্যাঁ, মানে ধরেন ঠান্ডা জ্বর হয় না, আমাদের ম্যালেরিয়া হয়, হয়, জ্বর হলে অনেকে আবল তাবল বকে না, জ্বরের ঘোরে মানুষ অনেক কিছু চোখে দেখতে পায়, অনেক কিছু বলতে থাকে যে কথাগুলোর আসলে কোনো মানে নাই। দেখেছেন? কারা কারা দেখেছেন? হাত তোলেন তো। সবাই কেমন ঘুমায় যাচ্ছেন নাকি আমার কথা শুনতে শুনতে? আমার কিছু জানেন রুগী আছে, তারা আমার কাছে ঘুমাতে আসে, বলে আপা আপনি কথা বলেন, আমরা ঘুমাই।
আমিও সুন্দর ঘুম পাড়াই, তারপর টাকাটা নিয়ে বিদায় করে দিই। উনি তো ঘুমাতে আসছে, আমি কথা বলতে থাকি, কথা বলতে থাকি, কথা বলতে থাকি, ওনারা ঘুমায়। এখন আপনারা কি ঘুমায় যাচ্ছেন নাকি? সবাই জেগে আছেন? হাত তুলেন তো সবাই, কে কে জেগে আছেন? আচ্ছা, সবাই জেগে আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে ঔষধ থেকে কিন্তু আমাদের এক ধরনের এংজাইটি তৈরি হয়, যেটাতে আমাদের কোনো হাত নাই। ওটা ওই ওষুধটা আমরা খাচ্ছি বলে আমাদের শরীরে সাইড ইফেক্ট হিসাবে ওই এংজাইটিটা আসছে। এবার একটা বড় নাম, ডিপ্রেশন। ও ভাই বলিস না ভাই, অনেক প্যারায় আছি, অনেক ডিপ্রেশন আমার। ইদানিং আমি শুনি প্রায় প্রায় অনেককে বলতে শুনি আমার তো ডিপ্রেশন। আসলে কি আসলে ডিপ্রেশন? ডিপ্রেশন জিনিসটা এত সহজ না। হ্যাঁ, এইটা আমরা বলতেই পারি না যে আমার ডিপ্রেশন। কেন বলতে পারি না? ডিপ্রেশন জিনিসটা আমরা আমাদেরটা কখনো নির্ধারণ করতে পারবো না। এটার জন্য আমাকে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে, একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে। বিশেষজ্ঞই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলবে যে আপনার ডিপ্রেশন আছে কি নাই। আপনি শুধু আপনার স্ট্রেস আর আপনার এংজাইটি এই দুটাকেই শুধুমাত্র আপাতত এই দুটোকেই বুঝেন, তাইলেই আপনি অনেক ভালো থাকবেন। ডিপ্রেশন পর্যন্ত আমাদের যাওয়ার দরকারই নেই। কেন? ওইটা চিকিৎসকের কাজ। ওটার জন্য আপনারা হাসপাতালে যাবেন, মনোবিজ্ঞানী বা যেনারা ডাক্তাররা আছেন মানসিক চিকিৎসা করেন, ওনারা নির্ধারণ করবে আপনার ডিপ্রেশন আছে নাকি নাই। বুঝতে পারলেন? স্ট্রেস আর এংজাইটি এই দুটো বুঝেন। বর্তমান হলে স্ট্রেস, ভবিষ্যতের দুশ্চিন্তা হলে এংজাইটি। আর বর্তমানের স্ট্রেসটা ভালোও হয়, খারাপও হয়। গুড স্ট্রেস, ব্যাড স্ট্রেস, যেটা আমাদের জন্য জরুরি, নাহলে আমরা তো চলাফেরাই করতে পারবো না। স্ট্রেসই যদি না থাকে, আমি ধরেন আমার কোনো স্ট্রেসই নাই, আমি একটা চেয়ারে বসে আছি, ভূমিকম্প হয়েছে, আমার কোনো স্ট্রেস নাই, আমি বসেই আছি, আমাকে মানুষ ধাক্কায়ও উঠাইতে পারতেছে না যে আরে যাও, এখন তো বিল্ডিং ভেঙে পড়বে, তুমি ভাগো। আমার মধ্যে কোনো স্ট্রেসই নাই। হ্যাঁ, আমি উৎসাহই নাই, আমি উঠে যাচ্ছিই না। তখন আমাকে ধরে বেঁধে আপনারা একজন বিশেষজ্ঞের কাছে পাঠাবেন যে ওনার মনে হয় কোনো সমস্যা আছে, কারণ ওনার কোনো স্ট্রেস নাই। তো স্ট্রেস থাকা জিনিসটা খারাপ না। আপনি স্ট্রেসটাকে ভালো দিকে নিয়ে যাবেন না খারাপ দিকে নিয়ে যাবেন, সেটা আপনার উপর। তো ডিপ্রেশন হলে আমরা কি করব? ছবিতে দেখেন মেয়েটার ডিপ্রেশন কি কি কারণে হয়েছে। প্রথম দেখেন ওর পায়ের সামনে, হাঁটুর সামনে, মাথার ভিতর জিলাপির প্যাচ। হ্যাঁ, তারপর দেখেন ওর হার্ট, মানে ও কারো কাছ থেকে ছ্যাঁকা খাইছে, এই জন্য ওর হার্ট ভাঙছে। হ্যাঁ, আমি আপনাদের বোঝার জন্য সহজ ভাষায় বলতেছি। এরপরে দেখেন আকাশে আজকে মেঘ করছে, এই জন্য ওর ভাল লাগে না। তারপরে দেখেন ওর ব্যাটারি ফুরায় যাচ্ছে, ব্যাটারিতে এক দাগ আছে মাত্র, বাকি দাগ শেষ, ওর এনার্জি নাই। বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের ভিতর দিয়ে, ওর মন অস্থির হচ্ছে। তো ওর ডিপ্রেশন আছে কি নাই সেটা কে নির্ধারণ করবে? উপরের দিকে দেখেন ডানে, সে একজন চিকিৎসকের কাছে গেল। চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার ডিপ্রেশন আইডেন্টিফাই করলো, হ্যাঁ, যে ও তার ডিপ্রেশন আছে। তখন নিচে বামে কোনায় দেখেন কতগুলো ঔষধ, ট্যাবলেট। তাকে তখন কিছু ঔষধপত্র দেয়া হলো, সে আস্তে ধীরে ডিপ্রেশন থেকে বের হয়ে আসলো। এই হচ্ছে ডিপ্রেশন। এর বেশি কিছু জানার দরকার নাই আপাতত। ডিপ্রেশন হলে কি করতে হবে আমাদেরকে? চিকিৎসকের কাছে যেতে হবে। আমরা নিজে নিজে ডিপ্রেশনের কোনো চিকিৎসা করতে পারবো না। আমরা যেটা পারবো, আমরা আমাদের স্ট্রেসটাকে সুন্দর রাখতে পারবো, স্ট্রেস লেভেলটাকে, আর ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে নিজেকে সরায় রাখতে পারবো, ভালো রাখতে পারবো। কি করব? কার কাছে যাব আমরা ডিপ্রেশন হলে? ডক্টর জাহাঙ্গীরকে খুঁজে বের করতে হবে। কিন্তু সাবধান, ঘরবাড়ি ঠিক রেখে তারপর যায়েন আর কি। মহিলা হলেই ভালো, ঝামেলা কম। আচ্ছা, এবার কার কাছে যাবেন? যখন আপনি মানসিক চিকিৎসার সাহায্য চাওয়ার জন্য কারো কাছে যাবেন, তো আমরা কিন্তু অনেকের মধ্যে আমাদের মানে এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয় যে আমরা শুনি যে উনি তো সাইকিয়াট্রিস্টের কাছে যায়, আরেকজন বলে উনি তো সাইকোলজিস্টের কাছে যায়, আরেকজন বলে যে উনি তো সাইকোথেরাপিস্ট। এগুলো কি সব এক? সব এক না, এক একজনের কাজ এক একটা। হ্যাঁ, প্রথমটা দেখেন আপনি উপরে সাইকিয়াট্রিস্ট যারা, তাদের পোশাকটা দেখেন, সে হচ্ছে
MBBS ডাক্তার। হ্যাঁ, আমাদের যারা ডাক্তারি পাশ করেন না 5 বছর পড়ালেখা করে MBBS ডাক্তার হন, তারপরে তারা আমাদের ব্রেইন নিয়ে পড়াশোনা করেন। ঠিক আছে, ব্রেইন নিয়ে পড়াশোনা করেন, তারা সাইকিয়াট্রিস্ট। আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমি কোন রকম পরিবেশে কেমনভাবে আমি উত্তর দেই, কেমনভাবে আমি রেসপন্স করি, এগুলো নিয়ে ওনারা গবেষণা করেন এবং ওনারা অনেক শিক্ষিত। ওনারা ডাক্তার এবং সাইকিয়াট্রিস্ট। ওনারা আমাদেরকে ঔষধ দিতে পারেন, ইঞ্জেকশন দিতে পারেন আমাদের ব্রেইনে, যদি আমার প্রয়োজন হয় ঔষধ দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আসেন সাইকোলজিস্ট কারা। সাইকোলজিস্ট হচ্ছেন যারা মনোবিজ্ঞানী। ওনারা আমাদের মনের বিভিন্ন যে আমাদের পরিবর্তন হয় অনুভূতিগুলোর, এগুলো নিয়ে ওনারা পড়াশোনা করেন, গবেষণা করেন। ওনারা কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দেন। ওনারা কিন্তু ডাক্তার না। ডাক্তার কারা? সাইকিয়াট্রিস্টরা হচ্ছে ডাক্তার, ওই যে উপরে যাদের ছবি আছে। ঠিক আছে, আর সাইকোলজিস্ট হচ্ছেন যারা মনোবিজ্ঞানী, যারা হয়তোবা ডাক্তারি পড়েন নাই, কিন্তু তারা আমাদের মন সম্পর্কে জানেন, আমাদের মনে কি কি পরিবর্তন আসলে কিভাবে সেটাকে আমরা মোকাবেলা করতে পারি। সাইকোলজিস্টরা সেটা আমাদেরকে আলোচনার মাধ্যমে, কাউন্সিলিং মানে কি বলেন? আলোচনা। আপনি আসবেন একজন মনোবিজ্ঞানীর কাছে, আপনার সমস্যা খুলে বলবেন। আমার ওকে দেখলে রাগ আসে, ওকে আমি হিংসা করি, এই জিনিসে আমার ভয় লাগে, আমি কিভাবে নিজেকে এগুলো থেকে বের করব। উনি আপনাকে বিভিন্ন ভালো ভালো পরামর্শ দিবেন। উনি হচ্ছেন সাইকোলজিস্ট। ঠিক আছে, এবার শেষটায় আসেন, দেখেন কি ভয়ঙ্কর। এটা হচ্ছে আমি। হ্যাঁ, আমি হচ্ছে সাইকোথেরাপিস্ট। আমার কাজটা কি? আমিও কাউন্সিলিংই করি। যারা সাইকোথেরাপিস্ট, আমি থেরাপি দিই। কি থেরাপি দেই? আমার কাজটা হচ্ছে, আমি বিভিন্ন কিছুই করি, তার মধ্যে আজকে আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে হিপনোথেরাপি করি। সেটা হচ্ছে আমি ধীরে ধীরে রিল্যাক্সেশন, মানে রিল্যাক্স করা মানে তো বুঝেন, রেস্ট করা, আরাম করা। এই যে আরাম করানোর মাধ্যমে আমি থেরাপি করাই। হ্যাঁ, আমি এই জন্য স্ট্রেস আর অ্যাংজাইটি ম্যানেজমেন্টের উপরেই আমি জোর দিচ্ছি, যে আমরা যেটা আমাদের কন্ট্রোলে আছে, আমাদের সীমানার ভিতরে, এটার জন্য আপনাকে বাইরে দোকানে যাইতে হবে না, কারো কাছে কোথাও কিছুর জন্য যাইতে হবে না। আপনি নিজেই নিজের স্ট্রেস আর অ্যাংজাইটিটাকে কন্ট্রোলে রাখতে পারবেন নিজের বাসায় বসে। আমরা যে নামাজ পড়ি, এক কথা থেকে আমি আরেক কথায় যাচ্ছি, তবু শুনে নেন। আমরা যে নামাজ পড়ি, সবাই নামাজ পড়ি না? নামাজ পড়াও কিন্তু এক ধরনের চিকিৎসা, এক ধরনের থেরাপি। কেন? আমি এক মনে আল্লাহকে খুশি করার জন্য আমি সিজদা দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য আমি দোয়া পড়ছি, আল্লাহর কাছে আমি মোনাজাত করছি। হ্যাঁ, এক মনে। মাঝখানে অন্য চিন্তা আমাদের চলে আসে, যেগুলো শয়তান নিয়ে আসে, কিন্তু এই যে মনোযোগ যে দিচ্ছি না, এক মনোযোগ দিয়ে যে আমি আমার কাজটা করতে পারছি, এটার জন্য কিন্তু আমি কিছুক্ষণের জন্য দুনিয়াদারির সমস্ত কিছু থেকে কিন্তু আমাকে সরায় নিয়ে এসে আমি এই ওয়াক্তের নামাজটা যে পড়তেছি, আমাকে মনোযোগ, একাগ্রতা বাড়াচ্ছে। তো আমি নামাজ তো নামাজ, আল্লাহর জন্য নামাজ, ওইটার সঙ্গে আমি এটাকে কানেক্ট করব না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি বললাম যে নামাজের সময় ব্যতীত আপনি কাজে কর্মে আছেন, সব কিছুর মাঝখানেও যদি অস্থির লাগে, আপনি এরকমভাবে নিজেকে নিজে শান্ত শিথিল করতে পারেন সাইকোথেরাপির মাধ্যমে, যেটার জন্য সবসময় আমাকে দরকার নাই। আপনি নিজেই নিজের সাইকোথেরাপি করতে পারেন, এবং ওইটাই আমরা আজকে একটু করে আপনাদেরকে বলবো কীভাবে করতে হয়। আচ্ছা, আমার বক্তৃতা শেষ। এবার আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কিছু জানার আছে কি না? নির্ভয়ে বলেন। আজকে কিছু বললে আমাকে টাকা লাগবে না, বাইরে দেখতে আসবেন, আমি অনেক টাকা নিব। কেউ কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন? নির্ভয়ে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফাতেমা আক্তার। আমি যখন কাজ করি, বসে বসে কাজ করি, তখন আমার হচ্ছে পুরনো কথা মনে পড়ে এবং খুব রাগ হয়, এবং এটা আমি কন্ট্রোল করতে পারি না।
তো এইটা কি আমার কোন ধরনের প্রবলেম আমি নিজেও জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে প্রশ্নগুলো করেন, তারপর একটা একটা করে আমি বলি। জি, এই যে ওনার কাছে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আমার একটু মানে প্রবলেম হচ্ছে যে আমি কারো কাছ থেকে একটু কষ্ট পেলাম, কেউ আমাকে একটু মানে অন্যভাবে একটা কথা শোনালো, এটা ভুলতে আমার একটু সময় লাগে। এজন্য আমি মানে এজন্য আমি এটা তাড়াতাড়ি ভুলতে চাই, মন থেকেই বিদায় দিতে চাই। তো সেজন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, থ্যাংক ইউ। আর একজন বলেন, কেউ এই পাশ থেকে কেউ একজন বলেন। এদিক তো জিতে গেল, 2 গোল দিয়ে দিচ্ছেন ওনারা। এদিক থেকে একজন প্রশ্ন করেন। কারো কিছু জিজ্ঞেসের নাই? জীবনে অনেক সুখ দেখি আপনাদের, কোনো অস্থিরতা নাই, কোনো অশান্তি নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আসলে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য, আয়োজনের জন্য। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, আমার নিজের মানে একান্ত ব্যক্তিগত সমস্যা, যে কোনো ছোট ছোট বিষয় অন্যের কাছে খুব ছোট, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার রাতের ঘুম নিয়ে যায়। এবং এক কথারে আমার হাজব্যান্ডের সাথে যখন শেয়ার করি বা আশেপাশের কারোর সাথে শেয়ার করি, এই বিষয় নিয়ে তুমি এরকম করো, তোমার তো আসলেই মনে হয় ডাক্তার দেখানো দরকার। এই কথাটা আমি প্রায় শুনি। ছোট্ট একটা উদাহরণ দিই, যে সামান্য একটা কথাই মানে বোঝানোর জন্য, যে আমি রাতে শুনলাম, বিছানায় যাওয়ার পর শুনলাম যে নিচ থেকে বিড়ালে বাচ্চার আওয়াজ আসছে, কান্নার। এই যে আমার মাথার মধ্যে ঢুকলো যে বাচ্চাটা মনে হয় ঠান্ডায় কষ্ট পাচ্ছে। এবং যেটা হয়, আমি রাতে নেমে যাই, খুঁজে বেড়াই কোথায় কান্না করছে বাচ্চাটা, দেখি যদি সত্যি এরকম হয় আমি এনে মায়ের কাছে দিব। এবং ও যে ঘুমাতে পারছে না বা ওর ঠান্ডা লাগছে, এই যে সামান্য, এটা কিচ্ছু কোনো বিষয় না, কিন্তু এমনভাবে আমার মনের মধ্যে দাগ ফেলে, আমি 3 দিন দেখা যায় ঘুমাতে পারছি না। বা এই যে মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা হলো, এটা নিয়ে আমি অনেক মানে আমি ঘুমাইতে পারতাম না, কান্না করতাম, নামাজে কান্না করতাম। শুধু মনে হতো এরকম যদি আমার সাথে হয় তাহলে কি হবে। মানে ছোট ছোট কোথাও কোনো কিছু দেখলে, বা এই যে সামান্য একটি বিড়ালের বাচ্চার উদাহরণে দিলাম, যে আমার 3-4 দিনের রাতের ঘুম নষ্ট। এবং আমি যখন আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতাম, আমি অটোমেটিক কান্না করছি, তখনও আমাকে বলে তুমি তো আসলে তোমার আসলেই ডাক্তার দেখানো দরকার। এই যে কথাগুলো, আসলে কি আমি এই পর্যায়ে চলে গেছি কিনা, বা আসলে কি আমার এই জন্য কাউন্সিলিং দরকার কিনা, এটা একটু জানতে চাই। কাউন্সেলিং। আচ্ছা Thank you. বসেন, থ্যাংক ইউ। এখন একজন একজন করে আসছি, উত্তর দিচ্ছি। কাউন্সেলিং যেটা হলো আমাদের কম বেশি সবারই দরকার, এবং আমরা সবাই কিন্তু সেটা নেই, আমরা জানি না। আমাদের কোনো সমস্যা হলে আমরা মাকে বলি না, মা যখন আমাদেরকে বুঝান সেটা কি, সেটাই কাউন্সেলিং। আমার সমস্যা হলে এখন যেমন বিয়ের পর হাজব্যান্ডকে বলি, হাজব্যান্ড যখন আমাকে বুঝান যে এটা আসলে এত টেনশনের কিছু নাই, যে ভাই আপনাকে বললো যে মানে বিড়াল নিচে কাঁদছে, তোমার চিন্তার কী দরকার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে উনার কাউন্সেলিং। হ্যাঁ, কাউন্সেলিং খালি মনোবিজ্ঞানীর কাছে গেলে কাউন্সেলিং তা না। আমরা প্রতিদিনকার জীবনে আমরা কখনো বোনের কাছে, কখনো বান্ধবীর কাছে, কখনো ভাবিদের কাছে আমরা আমাদের মনের কথা খুলে বলি, এবং ওনারা তখন তাদের বুদ্ধি অনুযায়ী একটা পরামর্শ দেন আমাকে সাহায্য করবার জন্য, সেটাই কাউন্সেলিং। সো কাউন্সেলিং নিতে যাওয়াতে কোনো লজ্জা নাই। আজকে থেকে মনের মধ্যে এটা রাখেন, আমরা অলরেডি কিন্তু কাউন্সিলিং নেই, আমরা জানি না শুধু। আর যখন ওই যে টাকা পয়সা দিয়ে যখন কারোর কাছে কথা শুনতে যাই বা কথা বলতে যাই, ওটাকে আমরা ধরে নিই যে কাউন্সিলিং। আমরা প্রতিদিনই কারো না কারো কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছি। আর আপনার তো এটা মহৎ গুণ যে আপনি একটা বিড়ালের কান্না শুনে যে আপনি তাকে বাঁচাতে যেতে চান, আপনার মধ্যে মনুষ্যত্ব আছে বলেই, আপনি একজন ভালো এবং মানে নেক মানুষ বলেই আপনি ওরকম ফিল করেন এবং আপনি বাঁচাতে যান। এটাতে কোনো রকমের কোনো অসুস্থতা নেই। এটা হচ্ছে আমার উত্তর। আর সে শীতের মধ্যে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, এটা আবার একটু একটু যে ভাবছেন, সেটাই চিন্তাটা, যে প্রকৃতি কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদের শরীরটাকে এমনভাবেই তৈরি করেছে যে তারা যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে। আমাদের যেরকম শীত করে, তাদের সেই মোকাবেলা করার সেই শক্তিটা আছে। মানুষের বাচ্চা আর বিড়ালের বাচ্চার মধ্যে ওখানে পার্থক্য। এটা যদি আপনি যখন বুঝবেন, একটু আপনি পড়বেন, জানবেন, তখন দেখবেন যে মনে হবে যে হ্যাঁ, আমি যেভাবে ভাবছি, আমার ভাবনাটা আমার ভিতরের ইমোশন থেকে, মায়া থেকে আসছে, যে আমি ওকে বাঁচাতে চাই, আরাম দিতে চাই। বাট আপনি না বাঁচালেও সে তার আরাম কিন্তু প্রকৃতির নিয়মে, আল্লাহ তাআলার রহমতে সে তার আরামটা কিন্তু ঠিকই খুঁজে নিবে।
কিন্তু আপনি যে নিচে যেতে চাচ্ছেন বলে আপনার হাজবেন্ড যে আবার আপনার উপর বিরক্ত হচ্ছে, আপনাকে ওই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। এটা একটা। আর ঘুমাতে পারেন না যেটা টেনশনে, এটার জন্য আপনি অবশ্যই একজন হিপনোথেরাপিস্টের কাছে আসতে পারেন। ইনসমনিয়া যেটা ঘুমের একটা যেটা অসুবিধা, সেটা আমরা হিপনোথেরাপির মাধ্যমে চিকিৎসা করি। সেটাও দেখা যাবে যে আমি যখন আপনার সঙ্গে আলোচনা করব বা আপনি যেই কাউন্সিলরের কাছে যাবেন, তখন বিভিন্ন কারণ বের হয়ে আসবে। সবসময় যে একটা নির্দিষ্ট কারণে আপনার ঘুম আসছে না তা না, এটা বিভিন্ন কারণ পিছনে থাকতে পারে। এটা একটা। ভাবি আমি কি আর কিছু মিস করে গেছি? আপনি আমাকে আর কি জিজ্ঞেস করেছিলেন? আপনি উত্তর পেয়েছেন না? মানে আপনি এটা নিয়ে ভাববেনই না, আপনার কোনো চিকিৎসকের কাছে যাবার আসলে প্রয়োজন নাই। যেটা আপনার আছে স্ট্রেস বা এই অ্যাংজাইটিটাই আছে। হ্যাঁ, আশা করছি এটাই। আমরা নিজস্ব চিকিৎসার মাধ্যমেই নিজেই নিজেকে এগুলার থেকে আমরা ঠিক করতে পারবো। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আপনি বলছিলেন যে কেউ কষ্ট দিয়ে গেল, আপনি অনেকদিন পর্যন্ত ভুলতে পারছেন না। এই ভুলতে পারার জন্য আপনি সেলফ হিপনোসিস করতে পারেন। সেলফ হিপনোসিস কি? নিজেকে নিজে মেডিটেশন যেরকম বলে আর কি। হ্যাঁ, আপনারা মেডিটেশন কি জানেন সবাই? ধ্যান করা, ধ্যান। চুপ করে ঝিম্মের এক জায়গায় বসে থেকে চিন্তা করতে থাকা, এটাকে মেডিটেশন সহজ বাংলায় বললে এরকম আর কি। এবং হিপনোথেরাপির মাধ্যমেও আপনি সাহায্য নিতে পারেন। এই ভুলে যাওয়া মানে একটা অপ্রীতিকর, একটা আপনার জীবনে আপনাকে কষ্ট দিয়েছিল এরকম একটা ঘটনাকে আপনি ভুলতে চান, তাই না? আপনার কথা বলছি আমি। জি, আপনার কথাই বলছি। নুসরাত, নুসরাত না আপনার নাম? হ্যাঁ। তো অপ্রীতিকর যে আপনার ঘটনা ঘটেছে, যেটা আপনি ভুলে যেতে চান, বা যে কেউ আপনাকে কষ্ট দিয়েছে সেটাকে আপনি ভুলতে চান, প্রথমত আপনাকে ক্ষমা করতে শিখতে হবে। আমরা যদি আমাদের আশেপাশে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, হ্যাঁ, তাকে যদি আমরা ক্ষমা করে দিতে পারি, এর থেকে আরামের আর কিচ্ছু নাই। যে ওরটা আল্লাহ দেখবে, ও আমাকে কষ্ট দিল, এটার শাস্তি আল্লাহ ওকে দিবে। আমি কে ভাই শাস্তি দেওয়ার? আমি কেউ না। আমি কি করতে পারি? আমি শুধু আমাকে জড়ায় ধরতে পারি যে আমি আমাকে ভালো রাখবো, আমি ভালো থাকবো, ওরটা ও বুঝুক, ওর খারাপ কাজের ফল ওর। এভাবে চিন্তা করবেন। আর আপনিও সাইকোথেরাপিস্টের চাইলে সাহায্য নিতে পারেন। আবার নিজেকেও নিজে আপনি বুঝাতে পারেন। আমরা একটা প্র্যাকটিস করব একটু পরে, ওটার মধ্যে অনেক কিছু চলে আসবে। তো ওইটা যদি আপনি রেগুলার করতে থাকেন, রেগুলার এভাবে করে চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ। আমি কি সময়ের মধ্যে আছি ম্যাডাম? কয়টা বাজে এখন? এখন 11:30 বাজছে। ও, আমাদের কি টাইম ওভার নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কোয়েশ্চেন ছিল ফাতেমা। হ্যাঁ, আপনার প্রশ্নটা কাইন্ডলি আমাকে আবার একটু মনে করাবেন। মাঝখানে অনেক কথা বলেছি তো ভুলে গেলাম, সরি। পুরনো কথা মনে পড়ে যখন, হ্যাঁ, তখন হ্যাঁ। খুব ও, রাগ হয়, এবং আচ্ছা। এই কথাগুলো মনে পড়ে আমি যখন কাজ করি তখন তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পুরনো কথা মনে করে কি আর লাভ আছে? যা হয়ে গেছে তো হয়ে গেছে, পাস্ট তো পাস্ট, চলে গেছে। আর রাগ হওয়াটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলে এটাকে, যে রাগ বিভিন্ন কারণেই হতে পারে। ওই পুরনো কথাগুলো আপনার বর্তমান জীবনকে যে ক্ষতিগ্রস্ত করছে বা আপনাকে অস্থির করছে, বিরক্ত করছে, এটাও কাইন্ড অফ অ্যাংজাইটি। আমরা যেটা বলছিলাম যে ফিউচারের কথা ভেবে আপনি অস্থির হওয়া, আর আপনি এখন অতীতের কথা ভেবে অস্থির হচ্ছেন, যেটা বর্তমান জীবনে, যেটার কোনো মূল্য নাই, প্রয়োজন নাই। তো এটা ঝেড়ে ফেলতে হবে মন থেকে। এখন ঝাড়বেন কিভাবে? এত সহজ না, তাই না? এটার জন্য চর্চা প্রয়োজন। চর্চাটা কীরকম? যে আমি আমার মনের যত্ন নিব, প্রতিদিন আমি ধ্যান করব। ধ্যান কীরকম? করতে কিছুই লাগবে না। আপনি এখন এখানে বসে আছেন, এখানে বসেই করতে পারবেন। আমাদের যেহেতু সময়ের স্বল্পতা এবং ম্যাডামকে এক জায়গায় যেতে হবে এরপর, আমি খুব শর্ট 5 মিনিটস নিব, খুব ছোট্ট করে আমরা একটা প্র্যাকটিস দেখাচ্ছি। হ্যাঁ, যে কীভাবে আমি এই সাময়িক স্ট্রেস, সাময়িক অ্যাংজাইটি থেকে কিভাবে আমি নিজেকে সেভ করতে পারি। ঠিক আছে? আমরা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত, আমরা যে নিঃশ্বাস নিতে পারছি। হ্যাঁ, এই ডিপ ব্রিদিং বলে এটাকে।
যারা যোগব্যায়াম সম্পর্কে জানেন সেখানে কিন্তু ডিপ ব্রিদিংয়ের কথা বলা হয়। এই যেরকম নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, ধরে রাখবেন, আটকায় রাখবেন, তারপর ছেড়ে দিবেন। হ্যাঁ, 4 মিনিট, চার গণনার সাথে সাথে আপনি নিঃশ্বাস নেবেন, এরপরে 4 গুনবেন, আপনি আটকায় রাখবেন, আবার 4 গুনবেন, সাথে সাথে ছাড়বেন। টোটাল হলো 12, তাই না? ধরেন এখন আমার আজকে নাকে সর্দি, সো আমি আপনাকে করে দেখাতে পারছি না। ধরেন 1 2 3 4 এটা বলতে যতক্ষণ লাগে ততক্ষণে আপনি নাকে নিঃশ্বাসটা টেনে ধরেন। আমি হাতের সঙ্গে করি, আপনারা আমার হাত দেখে দেখে করেন। স্টার্ট। নিঃশ্বাস নিবেন 2 নাকে, 1 2 3 4, হোল্ড, ধরে রাখেন। এবার 1 2 3 4, এবার ছাড়েন 1 2 3 4 5, বেশি ছাড়বেন, নিবেন যতটুকু, আটকায় রাখবেন, ছাড়ার সময় 4.5 করে ফেলেন, 4 না করে 4.5 করেন। এইটা আপনাকে ইনস্ট্যান্ট, আপনার যে ঘাম বেরোচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস ঘন হয়ে গেছে, এটাকে নর্মাল করার জন্য প্রথম কাজ এটা। আপনি কোনো রিকশায় বসে আছেন, ট্যাক্সিতে বসে আছেন, জ্যামের মধ্যে আছেন, কিন্তু হঠাৎ অস্থির লাগতেছে, প্রথম কাজ, নিঃশ্বাস তো আমরা এমনি নিতাম না, বেঁচে থাকার জন্য তো নিঃশ্বাস নিতেই হবে, কিন্তু আপনি খেয়াল করে নিতে হবে যে আমি এখন এটার জন্যই নিচ্ছি, আমি এখন এই নিঃশ্বাসটা নিচ্ছি যাতে আমার এই অস্থিরতাটা আল্লাহ দূর করে দেয়। হ্যাঁ, 1 2 3 4, আটকায় রাখেন, 1 2 3 4, আবার ছাড়েন, 1 2 3 4। সবাই তো মাস্ক টাস্ক পরে আছেন, হিজাব টিজাব আছে, আমি বুঝতেছি না, নিঃশ্বাস নিশ্চয়ই নিচ্ছেন। হ্যাঁ, ভাববেন যে এটা আবার কি ট্রিক্স? এটা অনেক বড় ট্রিক্স, এটা 1 নাম্বার ট্রিক্স। যে কারো কোনো কাউন্সিলিংয়ে যান, যেখানেই যান, আল্লাহ আমাদেরকে এটা দিয়েই দিছে যে দম আমাদের নিতেই হবে। এই যে নাক দিয়ে টানবেন আর ছাড়বেন আর মাঝখানে কিছুক্ষণ ধরে রাখবেন, এটা আপনার বডির ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত যত আমাদের স্নায়ু, যত আমাদের নার্ভ, সব কিছুকে নর্মাল করে দিবে, অস্থিরতা চলে যাবে। আর আমার আসলে একটা প্ল্যান ছিল, আমি কথা বেশি বলতে বলতেই সময় চলে গেল, যে আমি একটা ওনাদেরকে মানে 10-15 মিনিটের একটা রিল্যাক্সেশন থেরাপি করাবো। আমার মনে হয় আমরা আরেকদিন করতে পারি, নাকি করতে পারবো? আসসালামাইকুম ম্যাডাম, আমি কিছু কথা বলার জন্য। জি জি, প্লিজ বলেন। ম্যাডাম, আমার অনেক দিন যাবত এই যে ডক্টর দেখায় মানে মানসিক সমস্যার কথাই আর কি বলে। এখন বিভিন্ন মেডিসিন খাইতে খাইতে এখন আমার ঘুম হয় না, মানে ঘুমের ঔষধ খাইলেও ঘুম হয় না। এই আর একা বাসায় আমি থাকতেই পারতেছি না, মনে হয় যে আমি দরজা খুলে বের হয়ে যাই, এরকম হঠাৎ করে এরকম হয়, কাজ করি করি এর মধ্যে এরকম হয়। আর বিশেষ করে আমি ঘুম হয়ই না। বের হয়ে কোথায় যেতে ইচ্ছা করে? দরজা খুলে বের হয়ে গেলেই মনে হয় যে আমি মনে হয় যে নিঃশ্বাসটা এই করতে পারছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর যখন বের হয়ে যান তখন ভালো লাগে? একটু ভালো লাগে আর কি। এই তারপর কতক্ষণ পর ফেরত আসেন? ম্যাডাম ওইরকম আর কি হয় না, হয়তো পাশের বাসার ভাবির বাসা যাই, তারপর সাহেবকে ফোন দিই বা কথা বলি বা এরকম, তখন আবার বাইরে আপনাকে একটু বিশেষজ্ঞ দেখাতে হবে। আর বিশেষ করে এই কোনো ক্ষতি করতে ইচ্ছা করে? জি, কোনো ক্ষতি করতে ইচ্ছা করে? জি না ম্যাডাম, এরকম এরকম কিছু নিজেকে কোনো কষ্ট দিতে ইচ্ছা করে না, তাও না ম্যাডাম। এর জন্যই মানুষ অনেক ডক্টর দেখাইছি, পরে আমাদের ভিতরে হাজি মহসিন দেখানোর পরে ওই ডাক্তার বলল কি এ তো আপনাকে মানসিক সমস্যার মেডিসিন দিয়েছে এতদিন, এগুলা খাইতে খাইতে ওষুধ থেকেও অনেক সময় হয়। এখন আপনাকে এভাবে আসলে বলতে পারবো না, এটা আপনাকে যেতে হবে। সিএমএস রেফার করছে মানসিক সমস্যার ওইখানে। আমি তো দেখতেছি যে ওইটা কিছুই না, ওরকম কিছুই আমার মাথায় আসে না। মাঝে মাঝে এরকম, আর কোনো দুঃসংবাদ শুনতে মানে সহ্য করতে পারতেছি না। আর বিশেষ করে আমি 4 মাস আগে পুরো এমআরআই করানোর মধ্যে মেশিনের মধ্যে বিষয় নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গেছিল ম্যাডাম। পরে চিল্লাপাল্লা করে আমি হাজবেন্ডকে বকা দিয়েও, ছাড়কে বকা দিয়েও মানে আমি বের হয়ে আসছি। আসার পরও আমি
মানে ইসেরা যখন আমি ধানমন্ডি থেকে আমি মিরপুরে আসছি, আমি রিক্সায় করে করে আসছি, মানে মনে হয় যে আমি গাড়িতে বন্ধ উঠলে- লাগে আপনার? হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আচ্ছা। মাস্ক পরতে পারি না, আর মানে একটু সিঁড়ি বাইলে বুঝতে পারছি। হাঁটলেই জি, জি। হাতটা মানে এই হয় ম্যাডাম। আচ্ছা, আপনার এক ধরনের ফোবিয়া আছে, হ্যাঁ, এটাকে বলে ক্লস্ট্রোফোবিয়া বলে। জি, আপনার এক ম্যাডাম। ধরনের ফোবিয়া আছে, যেটা বন্দি অবস্থাটা আপনার ভালো লাগে না, জি ম্যাডাম, খোলা জায়গায় ভালো লাগে। জি এটা এমন কোনো বড় অসুখ না, আপনি প্রথমত আপনি ভয় পাবেন না, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, চিকিৎসা আছে। আর ওষুধপত্র খাবার আগে কি ওষুধ খাচ্ছেন কি এই ব্যাপারে একটু জেনে তারপর খাইতে হবে আর কি। আবার অনেক সময় ওষুধ খাইতে যাই দেখি যে একটা কেনা দুইবারও ভাঙছি, এরকমও মানে এরকম মাঝে মাঝে এরকম হয়ে যায়। এজন্য হাজবেন্ড আবার ঔষধের সকালে বিকালে রাত্রে এরকম সেমের যেরকম করায় ওরকম রুটিনে আমার সাহেব এরকম করে খাওয়ায় ঔষধ। আচ্ছা, ম্যাডাম, আচ্ছা। ও, আপনাকে একটু বিশেষজ্ঞ দেখাতে হবে আসলে। আমি তো আজকে যেটা বলতেছি এটা স্বাভাবিক সাধারণ সবার জন্য, জি হ্যাঁ, ম্যাডাম। যে যাদের কোনো সমস্যা নাই তারাও এটা প্র্যাকটিস করতে পারবেন যাতে সমস্যা না আসে সেই জন্য। কিন্তু আপনার যেহেতু বলতেছেন যে কিছু সমস্যা আছে, এবং আমি যেটা বুঝতেছি আপনার ক্লস্ট্রোফোবিয়া আছে, আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে চিকিৎসকের কাছে। যদি যেখানে জি, যেতে ম্যাডাম। বলে যাবেন। ওষুধপত্র খাবার আগে একটু দ্বিতীয় আরেকজন ডাক্তারের সঙ্গেও আলোচনা করে নেবেন। জি ম্যাডাম। একজনের দেওয়া ওষুধই খেতে থাকবেন না, আরেকজন দুইজনকে দেখাবেন, দেখায় তারপর আপনি থেরাপিও নিতে পারেন। ঠিক আছে জি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আপনার সমস্যাটা শেয়ার করলেন সবার সামনে, এটার জন্য আর কি আপনাকে অনেক অভিনন্দন। এটার জন্য সাহস দরকার এবং সবার সামনে খুলে বলাটা খুব ভালো, সেই জন্য থ্যাঙ্কস। জি বলেন। ম্যাডাম, আমি বলতে চাইছিলাম আমি সাইকিয়াট্রিস্টের কাছে প্রায় 1.5 বছর ট্রিটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা। আমার এরপরেও এই সমস্যাটা যাচ্ছে না। সমস্যাটা হচ্ছে আমি এই যে মানে ফেসবুকে যখন ঢুকি বা মানে এমনিতে মেন্টালি যে আমার গ্রামের বাড়িতে কেউ মারা গেল বা ফেসবুকে একটা মানে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু এরকম দেখলে মানে কিছুক্ষণ পর আমার অটোমেটিক মানে বুক তো ধড়ফড় করবে, তার সঙ্গে মানে মাথা ঘোরায় প্রচণ্ড। এই যে মাথা ঘোরা শুরু হলো, এই মাথা ঘোরার 15 দিনও মানে বন্ধ হবে না। ডাক্তার এটা ওইটা মানে সব ট্রিটমেন্ট আপনার টেস্ট সব কিছুই করি, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু ওই মাথা ঘোরা যাবে না। তারপর অনেক ধরনের ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে এটা যায়, আবার এরকম হয় মানে ওটা থেকে। এইটা হচ্ছে আপনার ওই যে প্যানিক অ্যাটাক বলছিলাম না একটু আগে, জি, জি। হ্যাঁ, এটা আপনার প্যানিক অ্যাটাক হয়। ম্যাডাম কিছুদিন আগেও হয়েছিল ওই যে হঠাৎ করে মানে বুক ধরপড়, শুইলে এটা বেশি হয়, মনে হয় বুকের উপরে মনে হয় এই যে 1 মণ ওয়েট এরকম দিছে, মানে সহ্য করতে পারতেছি না। পরে যে সিএমএসে আসছি ইমার্জেন্সিতে, সব টেস্ট করা শেষ, কিন্তু কিছুই আসে না কিছু ম্যাডাম। পাওয়া যায় না। না, কিন্তু বারবার এটা এটা একটা হয়। সাময়িক অবস্থা, এটা আসে আবার চলে যায়, তাই না? চলে গেলে তো আপনার আর কোনো সমস্যা থাকে না, না, আবার আসে। সমস্যা থাকে না, কিন্তু ওই যে হঠাৎ করে মানে মোবাইল চালাইতেছি একটা দেখলাম একটা অ্যাক্সিডেন্ট বা রক্ত এরকম, আগে এরকম ছিলাম না, কিন্তু মানে মাথায় নিতেই পারি না, মানে প্রচন্ড মাথা ঘোরায়। আর এই মাথা ঘোরা শুরু হলে আর থামতে চায় না। আপাতত এখন আমি এতটুকুই বলতে পারি, ওই ধরনের ভিডিওগুলো না দেখার চেষ্টা না, করবেন। ওগুলো তো দেখি না ম্যাডাম, কিন্তু মানে যে সাময়িক বললাম না, বাড়িতে কেউ মানে গ্রামে কেউ মারা গেছে মানে এরকম, আমার বাবা মা কি করে এখন আমাকে আর এগুলো জানাই না, মানে একটুতেই মানে সেনসিটিভ কিছু একটু দুঃখজনক বিষয় মানে দেখলে আমি মাথা ঘোরা শুরু হয়ে যায়। বুঝতে পারছি, জি। আপনিও একজন কাউন্সিলর বা একজন থেরাপিস্টের মানে সঙ্গে প্রায় একটু 2 বছর ট্রিটমেন্ট নিছি, মানে ট্রিটমেন্ট ওষুধ নিয়ে আমি ওষুধ ক্লান্ত। খাওয়া, এগুলো ওষুধ আমি আসলে এভাবে করে আমার বলা উচিত না, এক একটার এক এক রকমের ইয়ে। এটা যখন আমরা 1 to 1 কথা বলতে পারবো তখন আমি আসলে বলতে পারবো সব রকমের সমস্যায় শুধু কারি ট্যাবলেট খাওয়া কখনো সলিউশন হ্যাঁ না। ম্যাডাম, এই জন্য বাদ দিয়ে দিছি মানে এবং treatment। ওষুধ খাওয়ার থেকে আবার আরেক ধরনের অসুখ তৈরি হয়। এই জন্য আপনারা ওষুধ খাওয়ার পূর্বে যারা আমরা জুনিয়র আছি, যারা থেরাপিস্ট আছি, কাউন্সিলর আছে, আগে ওদের কাছে যাবেন। ওখানে উপায় না হলে তখন আপনারা ডাক্তারের ওই যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন ওষুধ খাওয়ার জন্য। ওষুধ খাওয়াটা হচ্ছে শেষ অবস্থা আর কি, বুঝছেন? ম্যাডাম, এটার প্রথম অবস্থায় আমি সিএমএসে প্রায় 25 দিন ভর্তি ছিলাম, মানে সব টেস্ট করা শেষ, কিছুই আসে না, পরে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাইছে। আচ্ছা, ওখানে 2 বছর ট্রিটমেন্ট করার পরেও মানে
এখন একটু হালকা আচ্ছা, উন্নতি- এখন যেটা আমাদের যেহেতু আজকে একটু সময়ের স্বল্পতা, জি, ম্যাডাম। আপনাদের যারা যারা মনে করেন এরকম থেরাপি নিতে চান বা এ করতে চান, আপনাদের ম্যাডামদের কাছে আপনারা আসবেন, ওনাদের কাছে জানাবেন। ওনারা অবশ্যই আশা করি ম্যাডামরা ব্যবস্থা নেবেন এবং আমাদের কাছে রেফারও করতে পারেন। তখন আমরা হয়তো বা ব্যাপারগুলোকে আর একটু ভালোভাবে বলতে পারবো। আসলে আমি আপনার প্রবলেমগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আমার আপনার সঙ্গে 1-1.5 ঘন্টা গল্প করতে হবে। কথা না বললে, আমি আপনাকে আরও অনেক কিছু জিজ্ঞাসা না করলে আমি আপনাকে কোনো এই মুহূর্তে কোনো সলিউশন আমি দিতে পারছি না আর কি। আর আপনি অবশ্যই বিশেষজ্ঞকে দেখাবেন, ঔষধ খাবার আগেই দেখাবেন। ঔষধ একবার খাওয়া শুরু হয়ে গেলে এগুলো বেশিরভাগ ওষুধই কিন্তু আপনাকে ঘুম পাড়ায় রাখে, হ্যাঁ, নার্ভটাকে উইক করে দেয়, তখন নর্মাল চিন্তা ভাবনা সব কিছুই একটু বাধাগ্রস্ত হয়। এই জন্য ওষুধ শুরু করার পূর্বে আপনারা প্রথমে চেষ্টা করবেন কাউন্সিলরের কাছে যেতে। যখন কাউন্সিলররা চিন্তা করবে যে না, ওনারা এটা চিকিৎসা দিতে পারছেন না বা এটা ওনাদের এরিয়ার মধ্যে পড়ে না, তখন ওনারা আপনাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবে। এটার জন্যই আজকের আমি আপনাদেরকে যেগুলো বললাম যে কার কাছে কেন যাবেন, কোন প্রবলেমের জন্য যাবেন, হ্যাঁ, তো আপনাকে যেতে হবে আর কি, আপনাকেও, জি, আপনাদেরকে যেতে হবে। আচ্ছা, আর বাকি যে দুজন বলেছেন, ফাতেমা যেটা বলেছেন, নুসরাত যেটা বলেছেন এবং ভাবি যেটা বললেন, আপনাদের এগুলো নিজে নিজেই কন্ট্রোল করার মতো আর কি, সেলফ হিপনোসিস করেই সম্ভব। আপনারা কোনো রোগ নাই, আপনারা পরিস্থিতির শিকার, এটা কোনো অসুখ না। তো যারা এরকম পরিস্থিতির শিকার, তারাই শুধুমাত্র এই ধরনের থেরাপির মাধ্যমে আপনারা বের হয়ে আসতে পারেন, যেটা আমরা এই যে এখন একটু প্র্যাকটিস করব। একদম খুব অল্প সময় নিব ম্যাডাম, 5 থেকে 7 মিনিট নিচ্ছি। নিব কি না, আজকে আর হচ্ছে না সময়? হ্যাঁ, 5 মিনিটস জাস্ট প্রসেসটা দেখাই। হ্যাঁ, ওর রাখেন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন, ধীরে ধীরে নিঃশ্বাস নিন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। আমার পিছনে এই যে লোগোটা আছে আপনাদের, এই যে গোল যে লোগোটা আছে, এটার দিকে সবার চোখটাকে স্থির করুন। ডানে বামে না তাকিয়ে এক দৃষ্টিতে এই লোগোটার দিকে তাকান। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। দম নিতে নিতে এটার দিকে তাকাতে তাকাতে চোখের পাপড়ি ফেলবেন না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। ভালো করে গভীরভাবে তাকান, দম নিতে থাকুন, দম ছাড়ুন। আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে আপনার নাক দিয়ে অক্সিজেন ঢুকে যাচ্ছে, প্রত্যেকটি প্রশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসছে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি তাকিয়ে আছেন গোল লোগোটির দিকে। এবারে আপনার চোখের চারদিকে এক ধরনের তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখের পাপড়ি ফেলবেন না। চোখটা যখন ক্লান্ত লাগবে আস্তেই করে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। দম নিন, দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। আপনারা চেতনার যেই স্তরেই থাকুন না কেন, আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমার গলার আওয়াজ আপনাকে প্রশান্তি, আরাম দিচ্ছে। আমার গলার আওয়াজ ছাড়াও একটা হালকা সুরেলা শব্দ শুনতে পাচ্ছেন, কিছু বাচ্চাদের কথা শুনতে পাচ্ছেন, রাস্তায় চলছে কিছু গাড়ি যার হর্ন শুনতে পাচ্ছেন, এছাড়াও কারো কারো চলাফেরার শব্দ শুনতে পাচ্ছেন।
দম নিন, দম ছাড়ুন। এই শব্দগুলো যাই শুনতে পাচ্ছেন, এই শব্দগুলো আপনার জন্য তেমন জরুরি নয়। আপনার জন্য জরুরি শুধু আমার গলার আওয়াজ। আমার গলার আওয়াজ আপনাকে ধীরে ধীরে প্রশান্তি আর আরাম দিচ্ছে। আপনি সারা দিনের সমস্ত অপ্রয়োজনীয় টেনশন, নার্ভাসনেস সব কিছু ভুলে গিয়ে আরামদায়ক একটা সময় কাটাচ্ছেন। আমার গলার আওয়াজ আপনাকে ধীরে ধীরে শান্ত আর প্রশান্ত করছে। এবারে মনের চোখ দিয়ে কল্পনা করুন একটা সাদা আলোর বলয় আপনার মাথার উপর ঘুরছে। সাদা স্নিগ্ধ আলো ছড়াচ্ছে আপনার মাথার উপর। ধীরে ধীরে আপনার মাথা থেকে আলোর ছটা ঘাড়ের দিকে নেমে আসছে। ঘাড় থেকে হালকা স্রোতের মতো করে আরাম আরাম আপনার দু কাঁধে ছড়িয়ে পড়ছে। দু কাঁধ থেকে ধীরে ধীরে আপনার দুই বাহু থেকে ধীরে ধীরে হাতের আঙুল পর্যন্ত। এই ঠান্ডা শীতল অনুভূতি আপনার ঘাড় থেকে ক্রমশ আপনার পিঠ, পেট, আপনার কোমর হয়ে দুই পা, উরু থেকে হাঁটু থেকে পায়ের পাতা আঙুল পর্যন্ত প্রশান্তি, শান্তি, আরাম করে দিচ্ছেন। চেতনার যেই স্তরেই আছেন না কেন, আপনি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমার গলার আওয়াজ আপনাকে গাইড করছে, আপনার সঙ্গেই আছে। আপনি নিশ্চিন্ত, নিরাপদ, সেফ ফিল করছেন। সমস্ত শরীরে আলোর ছটা ছড়িয়ে যাচ্ছে। শরীরের সমস্ত কোণায় কোণায় আলো, স্নিগ্ধ সাদা আলো ছড়িয়ে আপনার অপ্রয়োজনীয় নার্ভাসনেস, টেনশনকে দূর করে দিচ্ছে। এবারে কল্পনা করুন আপনি একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন। একটু উঁচুতে বারান্দা, একটা শক্ত রেলিং রয়েছে, মজবুত রেলিং। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। আমি এখন 1 থেকে 10 গণনা করব। 10 থেকে আমি 1 গণনা করব। আপনি প্রতিটি গণনার সঙ্গে সঙ্গে 1 স্টেপ করে সিঁড়ি বেয়ে নামবেন। হাতটি আপনি রেলিংয়ের মধ্যে রাখুন। সাদা শুভ্র সিঁড়ি। প্রথম স্টেপটি ফেলুন। 10, 9, একটা একটা করে পা ফেলুন, নিচের দিকে যান। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। নিচে নেমে আসবার পর আপনি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন। সুন্দর একটা বাগানে এসে পৌঁছেছেন। সেখানে ধীরে ধীরে বসুন, একটা সুন্দর বেঞ্চিতে বসুন। এখানে বসে আপনি ভাবছেন, আমি আগের চেয়ে আরও অনেক ভালো আছি। আমি প্রত্যেক দিন আগের চেয়ে আরও অনেক ভালো আছি। আমি আগে যা করতাম তার চেয়ে এখন আমি সব কাজ আরও সুন্দরভাবে করতে পারছি। প্রশান্তি এবং শান্তি আমার জীবনে আমাকে প্রতিদিন ভালোভাবে পথ চলবার রাস্তা দেখাচ্ছে। আমি জানি কি করে আমার নিজের যত্ন নিতে হয়। আমি জানি কি করে আমার পরিবারের সবার যত্ন নিতে হয়। আমি আগের চেয়ে আরও শান্ত, আরও আরাম করে আমার নিজের জীবনটাকে পরিচালনা করতে পারছি। আমি আগের চেয়ে আরও মনোযোগী, আরও একাগ্রতার সঙ্গে
আমি ইবাদত করতে পারছি। আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং আমি জানি কিভাবে আমার নিজের যত্ন নিতে হয়। আমার প্রতিটি স্নায়ু শক্তিশালী এবং স্থিতিশীল হয়ে উঠছে। প্রতিদিন আমি আগের চেয়ে আরও ভালো আছি। আমার জীবনের সবচেয়ে ভালো সময়টিতে আমি এখন অবস্থান করছি। আমি নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করছি। আমি শিখছি কী করে আমার নিজেকে আমি আরও ভালো রাখতে পারি। প্রতিটি দিন প্রতিটি সপ্তাহ আমার জন্য নতুন নতুন আরও ভালো কিছু নিয়ে আসছে। নতুন নতুন সুযোগ আমার জন্য তৈরি হচ্ছে, নতুন নতুন রাস্তা আমার জন্য তৈরি হচ্ছে। আমি নতুন রাস্তা দিয়ে নির্ভয়ে নিরাপদে আমি হেঁটে যাচ্ছি। আমি প্রতিদিন উন্নত থেকে আরও উন্নত হচ্ছি। প্রতিদিন প্রতিটি ক্ষেত্রে আমি আরও ভালো হয়ে উঠছি। আমি আগের চেয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, সক্ষম, আমি শক্তিশালী, আমি প্রফুল্ল, আমি আনন্দিত, আমি খুশি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমি অনেকের চেয়ে অনেক বেশি ভালো আছি। আমি আমার জীবনে আমি সবচেয়ে বেশি ভালো আছি। এবারে একটা লম্বা দম নিন, দম ছাড়ুন। যে পথে এই বেঞ্চটিতে এসেছিলেন সেই পথ দিয়ে হেঁটে আবার সেই সাদা সিঁড়িটার কাছে পৌঁছান। সিঁড়িটির কাছে পৌঁছাবার পর সেই শক্ত সুন্দর রেলিংটিতে হাত রাখুন। এবারে রেলিংটি ধরে প্রস্তুত হন। আমি 1 থেকে 10 গণনা করব এবং প্রতিটি গণনার সঙ্গে সঙ্গে আপনারা একটা করে ধাপ উপরে উঠবেন। আমি যখন 8 গণনা করব তখন আপনারা ধীরে ধীরে চোখ খুলবেন এবং 10 গণনার সাথে সাথে আপনারা সম্পূর্ণরূপে বর্তমানে ফিরে আসবেন। আপনাদের সমস্ত নার্ভাসনেস, টেনশন পিছনে ফেলে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের শরীরের সমস্ত সেন্সেশন, যত অনুভূতি রয়েছে, সজীব এবং প্রফুল্ল মন নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। এবারে গণনা করছি। একটা একটা করে পা ফেলবেন সিঁড়িতে এবং উপরের দিকে উঠে যাবেন। 1, 2, 3, উপর দিকে চলে যান। 4, 5, 6, 7, 8, চোখ মেলুন। 9, 10। সবাই জেগে উঠুন। আমরা ছোট্ট একটা সেশন করলাম। এবার হাত পা একটু নাড়াচাড়া করুন। আড়মোড়া ভাঙেন, আড়মোড়া ভাঙেন, একটু নাড়াচাড়া করেন। সবাই কি উঠেছেন? কেউ কি ঘুমাচ্ছেন? একটু সবাইকে খেয়াল করেন। অনেকে অনেক ডিপ স্লিপে চলে যায়। একটু খেয়াল করতে হবে কেউ কি ঘুমায় আছে কিনা। অনেকে ঘুমায় যায়। আচ্ছা, সবাই একটু আমাকে হাত নেড়ে বলেন তো সবাই সজাগ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন? আচ্ছা, আপনার পাশের জনকে দেখেন, আপনার পাশের জন কি ঘুমাচ্ছে কি না, কারণ অনেক সকালে উঠে আপনারা আসছেন এখানে। আচ্ছা, এটা হলো আমি আপনাদেরকে একটা নমুনা দেখালাম, একটা স্যাম্পল। হ্যাঁ, এই স্যাম্পলটা এটা হলো একেবারে মানে ক্লাস 1-এর স্যাম্পল আর কি। হ্যাঁ, এইটা হলো পদ্ধতি। এই পদ্ধতিতেই আমরা রিল্যাক্সেশন থেরাপি করি। হ্যাঁ, এটাকে বলা হয় শিথিলায়ন বলে। যারা কোয়ান্টাম মেডিটেশন করেছেন বা অভিজ্ঞতা আছে তারা জানবেন, এভাবে করেই এটা করা হয়।
এবং যারা যোগা করেন তারাও জানবেন যে এই দম নেওয়া দম ছাড়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের সমস্ত যে নার্ভাসনেস টেনশনগুলো চলে যায় এবং আমরা সুস্থ বোধ করি। আমি সিস্টেমটা শিখালাম। এবার আপনারা যেটা করবেন, নিজেরা যখন একটা নিজস্ব সময় খুঁজে পাবেন, বসবেন একটা জায়গায়, বসে বাচ্চাদের বলে আসবেন যে আমাকে ডিস্টার্ব করবা না, দরজা আটকায় দিয়ে বসে এরকম এক জায়গায় স্থির হয়ে থেকে নিজের সমস্যাগুলোকে চিন্তা করবেন যে আমার তো এই সমস্যা আছে, এই সমস্যাটাকে আমি এভাবে এভাবে করে সমাধান করব, এখন থেকে আমি পারবো এটা করতে। এভাবে করে করে নিজেকে নিজে বারবার বলতে হবে যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারি। হ্যাঁ, এই নিজেকে একদম শুরুতে আমি আজকে বলছি না যে নিজেকে ভালোবাসা হচ্ছে যে সবচেয়ে বড় প্রথম কাজ মানসিক স্বাস্থ্য মানে যত্ন নেওয়ার ব্যাপারে। আমি হচ্ছি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমি আমার সবচেয়ে মানে কি বলবো যে আমার যত্নটা আমি যদি না করি, আমি হাজব্যান্ডকে কিন্তু দোষ দিতে পারবো না যে তুমি তোমার যত্ন নাও না। ওই বেচারা তো আগে নিজের যত্ন নিবে, তারপরে আমারটা নিবে। আমি আমারটা আগে নিব, তারপরে ওনারটা নিব, তাই না? তো আজকের পর থেকে আপনারা জানবেন যে কোনো মানসিক সমস্যার জন্য মুখ ফুটে কারো কাছে সাহায্য চাওয়াটা কোনো অপরাধ না, কোনো লজ্জার ব্যাপার না। হ্যাঁ, অনেকে ভাবে যে আমি এইটা মুখ ফুটে বললে আমাকে মানুষ পাগল বলবে। পাগল হওয়া এত সহজ না। পাগল হচ্ছে অনেক উপরের লেভেলের পাগল, মানে অনেক অন্য রোগ হলে, আরও বেশি রোগ হলে তখন মানুষ পাগল হয়। এই সামান্য ভালো লাগা মন্দ লাগা এটা প্রকাশ করাতে কোনো দোষ নাই। আপনারা অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শের জন্য যোগাযোগ করবেন এবং এই ব্যাপারে এই আপনাদের যেই প্রতিষ্ঠান আর ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারাও হয়তো আপনাদেরকে পথ দেখাতে পারবে যে আপনারা কোথায় চিকিৎসার জন্য যেতে পারেন। আমাদের জন্য তো সিএমএইচ অবশ্যই আছে, তারপরেও মানসিক স্বাস্থ্য রক্ষায় এবং প্রতিদিনকার যত্নের জন্য আমরা বিভিন্ন কাউন্সিলর এবং থেরাপিস্টদের সাহায্য নিতে পারি। ঔষধ খাওয়ার পূর্বেই এই কাজগুলো করাটা জরুরি বেশি। থেরাপির মাধ্যমে যদি ভালো হয়ে যান, আপনাকে কিন্তু আর ঔষধ ট্যাবলেট আর খেতে হবে না। তো আশা করি আমার কথাগুলো আপনাদের মনে থাকবে, আমাকে মনে থাকবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাডামকে, ফারজানা বেগমকে, আমাকে এখানে ডাকবার জন্য এবং আপনাদের সাথে আজকে এত সুন্দর সকালটা কাটাবার জন্য। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর অনেক পজিটিভ থাকবেন, অনেক নিজেকে ভালোবাসবেন, আর ভুলে যেন না, আমাকেও ভুলে যেন না, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আজকের বিশেষ অতিথিকে তার অত্যন্ত চমৎকার ও সময় উপযোগী আলোচনার জন্য। এখন আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে শুভেচ্ছা উপহার প্রদানের জন্য মাননীয় প্রধান অতিথিকে মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি। thank you